নেমটা ব্যবহার করব, সেই ইউজার নেমটা আমাদের এখানে আসবে, অথবা অন্যান্য সাইট সরাসরি বলেই দিবে তোমার ডোমেইন নেমটা কেমন হবে। তাহলে আমাদের প্রোফাইল সাবমিশনের সময় লিংকের টাইপ গুলো ছিল কেমন? শেষে, মেইন ওয়েবসাইটের শেষে ইউজার্স, প্রোফাইল, এমনি সিম্পল কোনো কিছু না থেকে ইউজার নেমটা আমাদের শেষে যায় অ্যাড হয়েছে। বাট যখন ওয়েব 2.0 ক্রিয়েট করব, ফ্রিতে ব্লগ ক্রিয়েট করব, তখন মেইন ওয়েবসাইট যেটা থাকবে তার বামে আমাদের ওই আমরা যে ওয়েবসাইটের নেমটা নিব সেটা আসলে বামে বসবে। তাহলে কোনো লিংকে যদি রাইট সাইডে আসে তাহলে বুঝবো, ভাই ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতেছে, একটু বন্ধ করতে। কোনো সাইটে যদি এমন আসে যে আমাদের যে নেমটা নিয়েছি সেটা রাইট সাইডে চলে আসছে, মেইন ওয়েবসাইটে যারা অ্যাকসেপ্ট করছে তাদের সাইটে রাইট সাইডে চলে আসছে, তাহলে বুঝবো ওইটা আমাদের ওয়েব 2.0 ক্রিয়েট হয় নাই। তাহলে ফ্রি ওয়েবসাইটের মধ্যে এইটাই পার্থক্য, এবং ফ্রি ওয়েবসাইট গুলো দেখলে তাহলে এখন থেকে আপনারা চিনতে পারবেন ফ্রিতে ওপেন করা মেইন যে সাইটটা সেটার ক্রেডিটটা রাইট সাইডে থেকে যাবে, আর www ডট এর পরে আপনি যে নামটা নিয়েছেন সেটা থাকবে। ওয়েব 2.0 তাহলে এইটা হচ্ছে ওয়েব 2.0 বলেন বা ওয়েব 2.0 বলেন, ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন ওয়েবসাইট আমাদেরকে সাইট ক্রিয়েট করতে দিবে, পাশাপাশি ওইখানে আমরা আর্টিকেল পাবলিশ করে আমাদের নিশ রিলেভেন্ট, আমরা যে ধরনের বিজনেস করছি সে ধরনের আর্টিকেল পাবলিশ করে ওইখানে আমাদের ওই আর্টিকেলের মধ্যে থেকে আমরা ব্যাকলিংক নিতে পারি বা আমাদের ওয়েবসাইটটা কানেক্ট করাইতে পারি। তাহলে ওয়েব 2.0 ব্লগ সাবমিশন বলতে ওই আর্টিকেল সাবমিশনটা, ওখানে আর্টিকেল যে দিয়ে আসতেছি, তো এটা কেন সাবমিশন বলা হচ্ছে, ব্লগ ক্রিয়েশন কেন বলা হচ্ছে? একটা ওয়েবসাইট বা ব্লগ ক্রিয়েট করে শুধু রেখে দিলে হয় না, তার মাঝখানে কিন্তু কন্টেন্ট যেতে হবে। সেটা আমাদের ইমেজ হতে পারে, সেটা টেক্সট কন্টেন্ট হতে পারে, ভিডিও কন্টেন্ট হতে পারে, যে কোনো ধরনের কন্টেন্ট হতে পারে। তাহলে ওয়েব 2.0 থিওরিটিক্যালি আপনারা একটু দেখে নেবেন যে ওয়েব 2.0 কি, একটু আমরা দেখে আসি সেটা কেমন। লিস্ট না, উইকির এটা আসছে, মূলত হচ্ছে কন্টেন্ট নিয়ে ব্যাপার। আমরা হোয়াট ইজ দিয়ে দিই সরাসরি, তাহলে বেটার। ব্লগ দিয়ে দিচ্ছি, তাহলে আরো সুবিধা হয়। এখানে বলতেছে দেখেন, ওয়েব 2.0 একটা টার্ম, ঠিক আছে, ডিসক্রাইব করে ভ্যারাইটি অফ ওয়েব সাইট গুলো, মানে ওয়েব সাইটস বলতে আমাদের এই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব যেটা আছে, www যেটা আছে, এই পুরো ওয়ার্ল্ড ওয়াইড এর কথা বলতেছে। মেইন জায়গা বুঝায় ফেলছি, আমরা অন্যদিকে যাব কারণ অনেক ইনফরমেশন আছে। তো এইটা কেউ কি বুঝেছেন কিনা যে ওয়েব 2.0 টা কি বা এখান থেকে কিভাবে কাজ করব? আমরা প্রসেস লিস্ট করব একটু পরেই, বাট একটু বোঝাচ্ছি। বুঝি না ভাই, আরেকবার একটু বোঝান। আচ্ছা, আমরা যেমন প্রোফাইল সাবমিশনের সময় একটা ব্যাপার ছিল যে প্রোফাইল কোথায় ক্রিয়েট করছি, যারা অনুমতি দিয়ে রাখছে যে ওকে আমি আমি একটা পারমিশন দিয়ে রাখছি আমার এখানে তুমি প্রোফাইল ক্রিয়েট করতে পারবা। তো প্রোফাইল ক্রিয়েট করে, এখন প্রোফাইল ক্রিয়েট করলে যে ইনফরমেশন গুলো দিতে হয় সেগুলোই দিয়েছি, একটা বায়োডাটা ইমেজ দিয়েছি, আরো ইনফরমেশন দিয়ে শেষে পাশাপাশি আমাদের ওয়েবসাইটটা কানেক্ট করে একটা ব্যাকলিংক বের করে নিয়ে চলে আসছে। তো ওইটা ছিল ওই টাইপের। এখন ওয়েব 2.0 হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ঠিক এরকম ভাবেই আমাদেরকে ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করতে দিবে, এবং ওয়েবসাইট ক্রিয়েট করে ওর মধ্যে আমাদের কন্টেন্ট পাবলিশ করতে দিবে, টেক্সট হতে পারে, ইমেজ হতে পারে, ভিডিও হতে পারে। সো আমরা যে কোনো কিছু থ্রুতে, ভিডিও হতে পারে, ইমেজ, টেক্সট, যেটাই থ্রুতে হোক না কেন, আমরা ওর মধ্যে থেকে ব্যাকলিংক গুলো বের করব। সেটা একটা ব্যাপার। সো ওই জায়গাগুলো, এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটা দিয়ে উদাহরণটা বুঝাচ্ছি তাহলে বুঝবেন। ভাই ওয়েবসাইট গুলা কি ভ্যালিডিটি দিয়ে দেয়, মানে এতদিন ইউজ করতে পারবো? না, এটা লাইফ টাইম থাকতে পারে, এটা লাইফ টাইম থাকতে পারে। সেগুলো আমরা লং টার্ম করার জন্য বেশ কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করা হবে। এখানে দেখেন, মেইন কথা হচ্ছে এখানে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা আছে। তো ওয়েবসাইটটা আমরা দেখে আসি কেমন এটা দেখতে। লক্ষ্য করেন, উপরের গুলো বাদ দিয়ে দিচ্ছি, আমি এক্সেল ফাইলে যাব, আরো কিছু আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। মেইন কথা হচ্ছে এই ওয়েবসাইটটা ছিল পেজ.টিআই। আমার মেইন ওয়েবসাইটটা হচ্ছে, মেইন যে নামটা নিয়েছি, এয়ারফায়ার ব্লগ।
airfireblog.page.ti, তাহলে ডোমেইন ক্রিয়েট হয়েছে এভাবে। ওকে, আমরা যখন এই অ্যাড্রেসে চলে যাচ্ছি তখন একটা, যারা বিগিনার তারা হয়তো বুঝবে না, বাট যারা একটু ইউজ টু তারা বুঝবে। এখানে দেখেন একটা ওয়েবসাইট, আমাদের যেভাবে ওয়েবসাইটটা থাকে আসলে জেনারেলি, যে একটা লোগো আছে, পাশাপাশি হোম পেজ আছে, অ্যাবাউট আছে, কন্টাক্ট আছে, তারপর একটা কন্টেন্ট পাবলিশ করা আছে, ইমেজ দেওয়া আছে, ঠিক আছে না? একটা পেজ দেখতে পাচ্ছি আমরা। সো অ্যাবাউটে যদি আসি, অ্যাবাউটে ক্লিক করলাম, এই যে অ্যাবাউট সেকশনটা দেখতে পাচ্ছি, এই সেগমেন্টটাতে দেখেন এই যে একটা ছোট কন্টেন্ট আছে, পাশাপাশি কন্টাক্ট আছে, আসি দেখতে কিন্তু হুবহু ওয়েবসাইটের মতো, এবং ওয়েবসাইট একটা। বাট প্রবলেমটা হচ্ছে এইখানে, প্রবলেম না এটা, জাস্ট আমাদের মেইন জায়গাটা চেনার উপায় হচ্ছে এই যে এভাবে এটা আসা মেইন। তো এয়ারফায়ার ব্লগটা ছিল মেইন আমাদের এইটা নামটা ডোমেইনের, পাশাপাশি পেজ ডট টিআই এই সার্ভিসটা দিচ্ছে, নিয়ে আসছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, এখানে ডোমেইন নিয়েছি, তারপরে আমরা একটা কন্টেন্ট পাবলিশ করছি, করার পরে এই যে প্রোফাইল সাবমিশনের সময় যেভাবে আমরা ব্যাকলিংক গুলো জেনারেট করছি, এখানে ক্লিক করেন তাহলে একটা ওয়েবসাইটে চলে যাচ্ছে। কি ওয়েবসাইট? airfireblog.com। এটা হচ্ছে জেনুইন একটা ক্লায়েন্টের ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা তাহলে এখানে কানেক্ট করানো আছে কিসের থ্রুতে? একটা কন্টেন্ট পাবলিশ করেছি তার থ্রুতে ওয়েবসাইটটা কানেক্ট করানো আছে। পাশাপাশি এইখানে একটা লিংক করা আছে, এইখানে একটা আছে, পাশাপাশি এইখানে একটা লিংক আছে, ঠিক আছে? এখানেও ক্লিক করেন তাহলে আমরা ওই ওয়েবসাইটে চলে যাচ্ছি। কেমন? তো এইটাই হচ্ছে ওয়েব 2.0, যে আমরা ফ্রিতে যারা অ্যাকসেপ্ট করছে, ওয়েবসাইট ক্রিয়েট করতে দিচ্ছে, আমরা প্রথমে যাব ডোমেন হোস্টিংটা নিয়ে নিব, হোস্টিং আলাদা নয়, জাস্ট ডোমেনটা নিব, নেওয়ার পরে আমরা ড্যাশবোর্ডে যে কাজ করব, কন্টেন্ট পাবলিশ করব, তার মধ্যে থেকে আমরা লিংকটা বের করব। সিম্পল, এভাবে বুঝেন। বাট এটার অনেক কিছু টেকনিক আছে বা অনেক কিছু সাবধানতা আছে, সেগুলো নিয়ে আমরা লিস্ট করব। জাস্ট ওয়েব 2.0টা বোঝা গেছে কিনা এইটা বলেন, যে ডোমেইন কি কিভাবে। নিজেদের ইচ্ছা মতো নাম দিয়ে সেট করা যাবে না? মানে ওরা দিয়ে হ্যাঁ, দিবে ডোমেইন নেম? না ওরা দিবে না, এই সাইট দিবে না, আমরাই তো ডোমেন নেম নেব। যেভাবে ইউজার নেম নিয়েছি আমরা প্রোফাইল সাবমিশনের ক্ষেত্রে, এখানেও ট্রাই করতে হবে। ভাইয়া, হ্যাঁ, বলেন। একটা পোস্টে আমরা কয়টা লিঙ্ক করতে পারবো? এগুলো সবই আসবে ভাই, একটু অপেক্ষা করতে হবে, আমরা মাত্র বেসিকে আছি তো, বেসিকে আছি, সবকিছু বলে দেবো আমি ইনশাল্লাহ, কতটা লিঙ্ক করতে পারবেন, কতটা উচিত, কেন নয়, সবকিছু। হুম। আচ্ছা ভাই। আচ্ছা, আমরা একটু দেখতে থাকি ভাইয়া, প্রসেসটা লিস্ট করে, মনে আছে তো আমাদের ক্লাসের ধারাবাহিকতা কিভাবে যাবে? প্রথমে জি ভাই। যাচ্ছে কোয়ালিটি, কোয়ালিটি ওয়ার্ক, কোয়ালিটি ওয়ার্কের জন্য প্রসেসটা যাচ্ছে। একটু এগুলো খাতায় থাকতে হবে। সর্বপ্রথম কাজ করতে হলে আমাদের লিস্টটা রেডি করতে হবে, লিস্ট রেডি করতে হবে। সংক্ষেপে লিখে দিচ্ছি, যে যেভাবে আপনার খাতায় লিখে রনি, রাখেন। 1 নম্বর, মোবাইলটা দিয়ে দাও তো। লিস্ট রেডি করলে হবে না, এগুলো চিনতে লাস্টে। হবে যে আসলে এখানে ওয়েব 2.0টা হবে কিনা। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু চিন্তাধারা অ্যাপ্লাই করতে হবে, ওটা আমি দেখায় দিচ্ছি, বাট লিস্ট রেডির সময় সবকিছু দেখাচ্ছি। এখন এই লিস্টটা কয়েক ভাবে রেডি করা যাবে, বাট আমরা আগে দেখি সবগুলো আমরাই লিস্ট করি আসলে। এরপর হচ্ছে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় আমাদের আসলে এইখানেই একটা ইমেইল লাগতেছে, তারপর এখানে একটা ডোমেইন নাম লাগবে, ডোমেইন নেম যেটা জেনারেট হবে, ডোমেইন নেমটা এটার মধ্যে আবার ব্র্যাকেট দিলাম। ডোমেইন নেমটা শুধুমাত্র মেইন, যে মেইন সাইটের যে আছে ব্র্যান্ড, ব্র্যান্ড নেমটা দিয়ে নিতে পারবো, ব্র্যান্ড নেম অর আমাদের কিওয়ার্ডটা, এর বাইরে আমরা কিন্তু নিতে পারবো না। তারপরে ওয়েব 2.0 তে এমন একটা ব্যাপার, ব্র্যান্ড নেমের বাইরে যাওয়াই যায় না। প্রোফাইল সাবমিশনে তাও কিওয়ার্ডের কথা বলছিলাম, যদি daraz.com আমার ওয়েবসাইট হয় তাহলে একটা প্রোফাইল ক্রিয়েট হবে কিভাবে, example.com/daraz। তো যদি না হতো সেক্ষেত্রে কিওয়ার্ড ব্যবহার করতাম, বাট এই যখন ওয়েব 2.0 করব তখন কিওয়ার্ড ব্যবহার করলেও ক্লায়েন্ট গুলো নিতে চায় না অনেক সময়, ঠিক আছে? সো এই জায়গা থেকেও সাবধান, আমরা মূলত হচ্ছে ব্র্যান্ড নেমটাই ব্যবহার করব। ব্র্যান্ড আবার এমন একটা ব্যাপার, যে আপনি যে নামটা অনলাইনে এক্সিস্ট করতেছে, আপনার যদি অলরেডি একটা ওয়েবসাইট থাকে, সেই নামটা দিয়ে আপনি বিভিন্ন জায়গায় নিতে পারবেন, কারণ ওই নেমে আর কেউ করে না। আনফরচুনেটলি হয়ে যেতে পারে যে আপনি যে ব্র্যান্ড নেমটা নিয়েছেন কেউ কখনো কিওয়ার্ড হিসেবে ব্যবহার করছে,
সেক্ষেত্রে ওয়েব টু যদি ক্রিয়েট করে থাকে। বাট একটা বিষয় বুঝেন, ওয়েব 2.0 একটা ক্রিয়েট করে $5 কিন্তু চার্জ করা যাবে। আবার $5 চার্জ করে, বাট যে মার্কেটে ঢুকতেছি এই মার্কেট অন্তত আপনি 20টা ওয়েব 2.0 $8 $10 12 চার্জ করতে পারবেন। বাট সেগুলো আমরা অটোমেশনের জন্য রেখে দিচ্ছি। কোয়ালিটিটা আগে দেখেন, আর পুরো প্রসেস শেষ না হওয়া পর্যন্ত আপাতত প্রশ্ন আসা দরকার হচ্ছে, কারণ সব প্রশ্ন উত্তর চলে যাবে। তারপরেও আসলে আপনি জিজ্ঞেস করবেন, সমস্যা নেই। অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় তাহলে ইমেল লাগতেছে, ডোমেইন নেমটা নেম বা কিওয়ার্ড দিয়ে নিব, যেটাকে আমরা বলতে পারি ইউজার নেম হিসেবেও। ইউজার নেম হিসেবে অনেক জায়গায় আপনি পেয়ে যাবেন। তাহলে পুরো ব্যাপারটা বুঝেন। আমি এখানে আবার কোটেশন দিয়ে দিচ্ছি, এটা আমি লিস্টটা সেন্ড করছি কিছুক্ষণের মধ্যেই। কোটেশন কেন দিলাম? ইমেল একটা আলাদা জায়গা, এখানে ডোমেইন নেমটা নিতে হবে। তো ডোমেইন নেমটা নিব কিভাবে? আবার ব্র্যান্ড নেম অর কিওয়ার্ড দিয়ে নিব। মানে ব্র্যান্ড নেম যদি না অ্যাপ্লাই করা যায়, সেক্ষেত্রে ওই যে আমরা যে চেঞ্জ গুলো নিয়ে আসতাম মাঝখানে হাইপেন বা আন্ডারস্কোর দিয়ে, যদি না নিয়ে আসতে পারি তখন কিওয়ার্ড ব্যবহার করব। তারপরেও একটা ক্লায়েন্টের প্রথমেই করব না এগুলো। ধরেন 20টা কাজ দিয়েছে, 30টা সাইডে ট্রাই করছি, তো 2টা 3টা বের হয়ে গেছে, ওইগুলো সাইড বাদ দিয়ে 20টা যদি না পারি তখন আমরা হয়তো বা যে সাইটে পারি না তখন কিওয়ার্ড দিয়ে ট্রাই করবো, এর আগে না। অথবা স্ল্যাশ দিয়ে বলছি, যেটা ডোমেইন নেম বলা হচ্ছে, মানে আমরা যেটা ইউজার নেম হিসাবে চিনেছি ওই ইউজার নেমটা যেটা দিব ওইটাই ডোমেইন নেম হিসাবে অনেক জায়গায় অ্যাপ্লাই হয়ে যাবে। তো এটা একটা ব্যাপার আসতেছে। তারপরে একটা পাসওয়ার্ড লাগতেছে, আমাদের পাসওয়ার্ডটা লাগতেছে কেমন। 2 নাম্বার। 3 নাম্বার, প্রসেস লিস্ট করার সময় সবকিছু বুঝবেন না, বাট এগুলো আপাতত উপরে ছিল আপনাদের প্রোফাইল সাবমিশনের সময়, এই জন্য। এরপর আমরা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, মেইল ভেরিফাই করব। বাট এগুলো কিন্তু আবার গিগের ফিচার না, গিগের ফিচারকে মডিফাই করে আবার ভালো করে লিখতে হবে। এটা আমাদের কাজের ধারাবাহিকতা, কাজ কিভাবে করব। এরপরে ড্যাশবোর্ড থেকে আমরা কি করব, ড্যাশবোর্ডে কাজ করব। ড্যাশবোর্ডে ওয়ার্ক লিখে রাখি, ড্যাশবোর্ড ওয়ার্ক। ড্যাশবোর্ডে কাজ করব, যেমন আমাদের হতে পারে লোগো নিয়ে কাজ করতে হতে পারে, আমি লিখে দিচ্ছি এখানে, লোগো নিয়ে কাজ করতে হবে। তারপর পেজ গুলো নিয়ে কাজ করতে হবে, পেজেস লিখলাম। পেজ গুলো কি, এই যে যেমন এখানে আলাদা আলাদা পেজ তৈরি করতে হচ্ছে, তো পেজ গুলো নিয়ে কাজ করতে হবে। থিম নিয়ে কাজ করতে হতে পারে, ঠিক আছে, থিম নিয়ে কাজ করতে হতে পারে, সেগুলো চেঞ্জ। তারপর হচ্ছে মেইন কথা হচ্ছে কন্টেন্টটা, কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। কন্টেন্টের মধ্যে আমাদের আবার ভিডিও থাকবে, তারপর হচ্ছে ইমেজ থাকবে, টেক্সট কন্টেন্ট থাকবে, টেক্সট কন্টেন্ট এইগুলো নিয়ে কাজ করতে হবে। ওকে, তাহলে ড্যাশবোর্ডের মধ্যে এই কাজগুলো, পাশাপাশি আরো অনেক কিছু কাজ আসবে। 4 নম্বরে হচ্ছে আমাদের, 5 নাম্বার মেইনলি আমাদের শিখতে হবে। ওকে, এখানে কন্টেন্টের কাজকে আলাদাভাবে এক্সপ্লেন করা যেতে পারে। দেখেন আমি অন্য কিছু রাখলাম না, টেক্সট। এবার কন্টেন্টের মধ্যে কাজ করব। কন্টেন্টের মধ্যে কি কাজ করব? এটা হচ্ছে ফরম্যাটিং, ফরম্যাটিং সরি, ডবল এম হবে। কন্টেন্ট ফরম্যাটিং যেভাবে আমরা পড়ে থাকি, আচ্ছা আমার এটা ভুল হচ্ছে, মেবি ডবল টি হবে। হ্যাঁ, কন্টেন্ট ফরম্যাটিং করব, কন্টেন্টের টাইটেল জেনারেট করব, কন্টেন্টের মধ্যে আমরা সাব টাইটেল দিব বা সাব হেডিং অ্যাড করব। ওকে, একটু। তারপর হচ্ছে এটাতে বোল্ড, তারপর ইতালিক কাজ করব। তারপর হচ্ছে আমরা আহ, আরো কিছু ব্যাপার আসবে, সো এইগুলো একটু দিয়ে রাখলাম, শেষ করতে হবে এতটুকুন। 6 নম্বরে আসতেছি, এই কাজগুলো আসতেছে। ওকে, এরপরে আমাদের অ্যাঙ্কর ভেরিয়েশনটা মাস্ট, মানে NCHOR ভেরিয়েশন,
অঙ্কর ভেরিয়েশন মাস্ট, মানে এটা আমাদেরকে শিখতেই হবে, এই জায়গাতে সর্বোচ্চ শিখা। মাস্ট লিখে রাখলাম, মাস্ট বি লিখলে হতো, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, ওটা লিখলাম। তারপর আমরা হচ্ছে সাবমিশন লিঙ্কটা কালেক্ট করব, সাবমিটেড লিঙ্ক কালেক্ট করব। এরপরে হচ্ছে আমাদের 8 নম্বরে লগ আউট করে বের হয়ে আসবো, লগ আউট করে। ওকে, সো আপাতত এতটুকুন করলাম। 8টা, এটা কমান বাড়ানো করা যেত, এটাই ফাইনাল, কিছু ব্যাপার না, বাট এটা আমি দিয়ে দিচ্ছি। এই ফরম্যাটেই এগোবো, লিস্ট রেডি করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করব, মেল ভেরিফাই করব, ড্যাশবোর্ডে কাজ করব, কন্টেন্ট দিব। কন্টেন্ট কালেকশনের ক্ষেত্রে বেশ কিছু ওয়ে আছে, সেগুলো শিখতে হবে। ফ্রিতে কিভাবে কন্টেন্ট নেওয়া যায়, আপাতত ওয়েব 2.0 করার সময়। পাশাপাশি এখানে সবচাইতে মেজর যে ব্যাপারটা, সেটাই সারা পড়ছে, অল কাইন্ডস অফ ইনফরমেশন আসতে হবে কোয়ালিটির কাজের জন্য। এটাকে আলাদাই বলতে হচ্ছে, অল কাইন্ডস অফ। একটু ডিস্টার্ব হচ্ছে মনে হয় আপনাদের। আমি আসলে ক্লাস নিচ্ছি বাইরে থেকে একটু। অল কাইন্ড অফ ইনফরমেশন লিখে রাখলে হচ্ছে কোয়ালিটির জন্য, ফর কোয়ালিটি ওয়ার্ক, ফর কোয়ালিটি ওয়ার্ক। এগুলো দিয়ে দিলাম। একটু বেশি ডিস্টার্ব হচ্ছে নাকি ভাই? হ্যালো, শোনো না ভাই, ঠিক আছে, না সমস্যা না, নেই ভাই। ঠিক আছে ভাই। ঠিক আছে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ ভাই। আমি আমার নানি কিছুক্ষণ আগে বসেছিল ক্লাস নেওয়ার সময়। হ্যাঁ, নানি বুঝতে পারছেন, বলছে কি করতেছিস তুই এগুলো, এরকম ব্যাপার। খাওয়া নাই দাওয়া নাই, অযথা কম্পিউটার নিয়ে বসে আছিস। ওকে, সো কোয়ালিটি ওয়ার্কে আমরা এখানে তো পুরোটা বাদ দিয়ে দিয়েছি। আচ্ছা, সর্বপ্রথম আসেন লিস্ট রেডি। তার আগে আমরা একটু বেসিক ব্যাপারটা দেখে আসি, কি এসেছিল একটু মনোযোগ লিস্টে সহকারে তোলা? দেখবেন, কারণ বেসিক আগে ওভারভিউ না দেওয়া পর্যন্ত কাজটা করতে পারবেন না। আমাদের গোপন কিছু আছে রে লিবা? যখন ওয়েব 2.0 বানাবো, কয়েকটা ব্যাপার লক্ষ্য রাখতে হবে। নাম্বার 1, একটু বুঝে যান, হাতে কলমে দেখব। যখন ডোমেইন নেমটা টেক করব, ডোমেইন নেমটা নিব, তখন আমাদেরকে ব্র্যান্ড নেম, যেটা ক্লায়েন্ট যেটা ওয়েবসাইট দিয়ে দিবে, ওয়েবসাইটে যে নামটা থাকবে, www এর পরে .com বা যেটা এক্সটেনশন, শেষের এক্সটেনশন আগে, ওই নামটাই আমাদেরকে ব্যবহার করতে হবে। এটা 99% আপনাকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি যদি ডোমেইন নামটা না নেয়, তাহলে হাইপেন ব্যবহার করতে পারে অথবা আন্ডারস্কোর ব্যবহার করতে পারে, যে কোনো। তারপরে যদি না নেয়, সাইটটাকে বাদ দিয়ে দিতে হবে। বাট ওয়েব 2.0 সাইটে আপনি কাজ করতে পারবেন, ইনশাল্লাহ পারবেন। দেখতে এক সাইটে যদি ব্লগার বা অন্যান্য আরো কিছু আছে সাইটগুলো, সেগুলো একটা ব্যাপার আসতেছে। দ্বিতীয় নম্বর, আমরা যখন ডোমেইনটা নিব, তখন এখানে ডামি কন্টেন্ট গুলো থাকবে বা জাঙ্ক, মানে বিভিন্ন ধরনের থিম থাকবে, এলোমেলো অডিও ভিডিও, বিভিন্ন রকম ব্যাপার থাকবে। সো সেগুলোকে রিমুভ করার আমাদেরকে ট্রাই করতে হবে। রিমুভ করে ফেলে ফ্রেশ সাইটে কাজ করতে হবে। যদি এমন হয় কোনো থিমে আপনার রিমুভ করতে সমস্যা হচ্ছে, তাহলে সেই থিমটা বাদ দিয়ে অন্য একটা র্যান্ডম থিমের মধ্যে থেকে নিতে হবে, নিয়ে যে ফ্রেশ একটা থিম আছে সেটার মধ্যে কাজ করতে হবে। দ্বিতীয় কথা, কোয়ালিটি কাজের জন্য যেটা বলতেছি আসতেছে, মেইন যে সাইটে আসলে পেজ তৈরি করা হয়, যেমন এগুলোকে কল টু অ্যাকশন পেজ বলা হয়, অ্যাবাউট আস, কন্টাক্ট আস পেজ, এগুলোকে আমাদের অ্যাড করতে হবে। মিনিমাম 3টা পেজ, মিনিমাম। একটা হোম পেজ থাকবে, সেখানে হোম লেখা থাক বা না থাক সেটা ব্যাপার না। পাশাপাশি হচ্ছে অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এই 3টা পেজ মিনিমাম আপনাকে কোয়ালিটি এনশিওর করতে হলে থাকতেই হবে। কেন থাকতে হবে? একটা ওয়েবসাইট, আপনি যখন page.ti এর একটা বিজনেস আছে, তারা আপনাকে ফ্রিতে এখানে কন্টেন্ট পাবলিশ করতে দিচ্ছে। তার মানে এই নয় আপনি এখানে আসার পর যদি স্প্যাম করেন, অর্থাৎ আসলেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, যেভাবে ইচ্ছা মানে জাস্ট কন্টেন্ট দিলেন, দিয়ে আপনি ওর মধ্যে থেকে শুধু ব্যাকলিঙ্ক করে চলে গেলেন,
ব্যাপারটা কিন্তু তারা রিমুভ করে দিবে 2 মাস 5 মাস 6 মাস পরে হলেও এটা চেকে আসবে, চেক করবে। তো তখন কিন্তু আপনার এটা রিমুভ হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি এবং হবে, এটাই স্বাভাবিক। তো ওইটা যাতে না হয়, ন্যাচারাল একটা লুক নিয়ে আসার জন্য সবসময় চিন্তা করবেন, আমরা যেই কাজই করি না কেন ন্যাচারাল যে ব্যাপারটা আপনি যা তাই ওটাই সত্য, ওটাই স্মার্ট, ওরকম ব্যাপারটা। তো অনলাইনে যখন একটা কন্টেন্ট, একটা ওয়েবসাইট পাবলিশ করা হয়, গুগল নিজে বলে দিয়েছে ওই সাইটটার আপনার হচ্ছে একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। সেটা কি? সেটা হচ্ছে এই পেজ গুলো, কল টু অ্যাকশন পেজ গুলো, অ্যাবাউট আস, কন্টাক্ট আস পেজ, এতে বিশ্বাসযোগ্যতা বাড়ে। যখন আপনি কন্টাক্ট ইনফরমেশন দিয়ে রাখবেন, গুগল এটা আপনাকে প্রায়োরিটি দিবে। যখন দেখা যায় যে ওই যে ব্লগে আপনার হচ্ছে আমাদের ওই অ্যাডসেন্স অ্যাপ্রুভ করাইতে হয়, তখন বলা হয় নিচে ডিসক্লেইমার, তারপর প্রাইভেসি পলিসি, তারপর হচ্ছে অ্যাবাউট আস বা কন্টাক্ট আস পেজ গুলো রাখার জন্য। তাছাড়া তারা কিন্তু গুগল অ্যাপ্রুভ করে না, সাধারণত করতে চায় না, তাই না? তো এই ব্যাপারগুলো কেন? এটা হচ্ছে একটা, আপনি যে একটা কন্টেন্ট পাবলিশ বা ওয়েবসাইটটা নিয়ে আসছেন, আপনি যে অরিজিনাল কোনো ইনফরমেশন নিয়ে আসছেন, এটা মিন করে। বা এই পেজ গুলোকে প্রায়োরিটি দেয় গুগল। আপনার অন্যান্য আরো অন্য পেজ থাকতে পারে, সেগুলো সামনে দেখা হবে, বাট এগুলো এই জন্য আমরা যদিও ফ্রিতে কাজ করছি, এই জায়গাতে ফ্রিতে কাজ করছি, তারপরও চেষ্টা করছি মেইন সাইটের জন্য যে ইনস্ট্রাকশন গুগল দিয়ে রাখছে সেই ইনস্ট্রাকশন গুলো আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি। তাহলে মিনিমাম 3টা পেতে হবে। এখানে সার্ভিস চাইলে অ্যাড করতে পারেন, সেটা ক্লায়েন্ট যদি বলে, বাট আমরা আসলে মেইন ওয়েবসাইট তো তৈরি করতে যাচ্ছি, ওই দিকে তো সময় দিব। বাট আমরা কোয়ালিটি করতে হলে সিম্পল একটা বিষয় আসতেছে, এটা হচ্ছে একটা কোম্পানির লোগো থাকে, আপনি লোগো দিতে হবে। পাশাপাশি যখন একটা কন্টেন্ট পাবলিশ করা হয়, আমরা যখন কন্টেন্ট পড়ি, সেই কন্টেন্টের মধ্যে প্যারা ফরম্যাটিং কি, 2 লাইন 3 লাইন পর পর একটা করে, 2টা 3টা যেভাবে হোক একটা ফরম্যাট মেনটেন করা হয়। সে ফরম্যাটিং গুলো করতে হবে। কন্টেন্টটা আমি চাইলে ঢালাও ভাবে করে দিতে পারতাম, একটা 2টা ফরম্যাটিং করে করে দিতে, বাট প্রথমে দেখেন 2 লাইন নিয়ে করা হয়েছে, তারপর 3 4 লাইন, তারপর 3 লাইন, তারপর 2 লাইন। কেন করা হয়েছে? ভালো একটা ব্লগে যদি আমরা আসি, ধরেন এখন যেটা গুগল মেইন জায়গাটা বলতেছে, moj.com এ যখন আসতেছি, মজের কন্টেন্ট গুলো দেখেন, ব্লগে আসেন, একটা ব্লগে চলে আসতেছি, তারাও একটা কন্টেন্ট পাবলিশ করছে, এটাও একটা ওয়েবসাইট, আমরাও কিন্তু একটা কন্টেন্ট পাবলিশ করব একটা ওয়েবসাইটে, ফ্রি হোক না কেন সেটা। এই যে কন্টেন্ট ফরম্যাটিং গুলো দেখেন, ইমেজ গুলো আছে, কন্টেন্ট ফরম্যাটিং দেখেন, এগুলো কন্টেন্ট ফরম্যাটিং 2 লাইন 3 লাইন করে। এতে হয় কি, এটা গুগল নিজে বলে দিয়েছে কন্টেন্ট ফরম্যাটিং এর সুবিধাটা কি, ইউজার ফ্রেন্ডলি হওয়ার জন্য। সো তারা মেইন সাইটের জন্য বলছে, আমরাও কিন্তু এখানে যেহেতু কন্টেন্ট পাবলিশ করছি, এই জন্য কন্টেন্ট ফরম্যাটিং গুলো করব। পাশাপাশি একটা কন্টেন্টের একটা টাইটেল মিনিমাম থাকা উচিত, যে কোনো কন্টেন্টের পৃথিবীতে, অডিও হোক ভিডিও হোক যাই হোক না কেন, একটা টাইটেল মাস্ট থাকতেই হবে। সেটা কিওয়ার্ড রিলেটেড বা কিওয়ার্ড বেস সাধারণত থাকে, এগুলো আমরা দেখবো কিভাবে টাইটেল জেনারেট করা হয়। তো তাহলে একটা টাইটেল অবশ্যই আসতে হচ্ছে। এরপরে আমরা যখন একটা কন্টেন্ট পড়ি, ইউজারের বোঝানোর জন্য কিছু ভিডিও আসে, পাশাপাশি কিছু ইমেজ আসবে, এটা ইউজারকে আরো সহজভাবে উপস্থাপন করার জন্য। পাশাপাশি এই ইমেজটা ইমেজ এসিও হয়, ইমেজের থ্রুতেও কিন্তু র্যাঙ্ক করা পসিবল হয়। তো তারা কিবোর্ডে একটা করছে কলম দিয়ে, সেটাকে একটা স্ক্রিনশট নিয়ে দিয়েছে যেমন। তো আমাদের এবার রিলিভেন্ট একটা ইমেজ থাকা উচিত, যে কন্টেন্টটা দিব সেই কন্টেন্টটাও রিলিভেন্ট থাকবে। তাহলে আমার বিজনেস যদি কি নিয়ে হয়, ধরেন স্কিন কেয়ার নিয়ে হচ্ছে, তাহলে স্কিন কেয়ার নিয়ে আমি কন্টেন্ট পাবলিশ করব, স্কিন কেয়ার নিয়ে ইমেজ দিব, স্কিন কেয়ার নিয়ে সবকিছু হবে। তাহলে আমাদের রিলিভেন্ট কন্টেন্টের মধ্যে থেকে বের হচ্ছে। এটার মূল্য বেশি। কেন বেশি? কারণ এই মুহূর্তে বাজারে সবচেয়ে বেশি যেটা মূল্যবান, যেটা ব্যাকলিং চলতেছে, সেটা হচ্ছে গেস্ট পোস্টিং। গেস্টের থ্রুতে গেস্ট পোস্টিং ব্যাপারটা কি হয়? গেস্ট পোস্টিং এরকম হয়, আমি একজন গেস্ট অন্য মানুষের ওয়েবসাইটে যায়, আমি হচ্ছে কন্টেন্ট লিখে দিব, দিয়ে ওর মধ্যে থেকে আমি ব্যাকলিংটা নিয়ে আসবো। বাট এখানে প্রচুর বড় প্রসেস আছে, আউটরিচ ব্যাকলিং, মেইল পাঠিয়ে পাঠিয়ে অনেক স্টেজে কাজ করতে হয়। তো গেস্ট পোস্ট শিখবেন আপনারা, শিখাবো, ম্যানুয়ালটাও শিখাবো, আবার এটাও শিখাবো। এখন দেখেন,
গেস্ট পোস্ট ওটাই ব্যাপার হচ্ছে, আমি যে রিলেটেড বিজনেস করি ওই রিলেটেড পিপুলের কাছে যাব, যাওয়ার পরে বলবো যে ওকে ভাই তুমিও তো এই বিজনেস নিয়ে করছো, ঠিক আছে, মানে সিম্পল ভাবে আপনাদের বোঝাচ্ছি, যেহেতু গেস্ট পোস্ট নিয়ে কথা বলি নাই, মানে শিখাচ্ছি না। বলবো যে ওকে তোমারও এই ধরনের ইউজারদের চাহিদা আছে, তো আমি একটা কন্টেন্ট পাবলিশ করে দিচ্ছি, বিনিময়ে আমাকে একটা লিঙ্ক বের করে দাও, আমার ওয়েবসাইট কানেক্ট করা, ওই যে আর্টিকেলের মধ্যে থেকে লিঙ্ক। গুগল সর্বোচ্চ প্রায়োরিটি দেয় ওইটাতে। আপনি এখান থেকে লিঙ্ক বের করলেও গুগল বুঝবে যে ফ্রি ফ্রি সাইট থেকে বের করেছে, বাট তারপরে এটার কিন্তু কিছু না কিছু মূল্য আছে। এটা কিন্তু করতে হবে, আমরা এটাকে মূল্যবান করার জন্য এত কিছু কাজ করছি বা করব, কোয়ালিটি কিভাবে কিভাবে হয়, বাট মূল প্র্যাকটিসের পরে আর কি, হাতে ওয়ার্কের পরে আরো বিষয় এক্সপ্লেন করলে বুঝবেন। এখন আসতেছে বেসিক যে ব্যাপারটা, কি কি থাকা উচিত অন্তত কোয়ালিটির মধ্যে। তো তাহলে টাইটেল গেল, এরপরে ইমেজ, রেলিভেন্ট ইমেজ গুলো যাবে, ইমেজের আরো কিছু ব্যাকএন্ডে কিছু ব্যবহার করতে হবে, অল্টারনেটিভ টেক্সট, যেটা আমরা দেখবো ইমেজ ব্যবহার করার সময়। তারপরে পাশাপাশি যেগুলো আমরা যদি এরকম মনে করি ওকে ভিডিও গুলো দিব, ভিডিও দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। ভিডিও গুলো আমরা অ্যাড করব বা ভিডিও সাবমিট করতে হবে। তাহলে এই ওয়েব 2 যখন বানাইছি একটা 3টা পেজে, তখন ভিডিও আমরা দেই নাই। অন্য আরেকটা এক্সাম্পলে যাচ্ছি, আরেকটা ক্লায়েন্টে, আরেকটা সাইট যেটা ভিডিও দেওয়া আছে, একটা আগে দেখে নেন। যে কন্টেন্ট ফরম্যাটিং গুলো করব তার একটা ছোট ছোট আকারে আমার থাকা দরকার, সাব হেডিং গুলো থাকা দরকার বা মেইন পয়েন্ট গুলো থাকা দরকার, ঠিক আছে, পুরোপুরি একটা ব্যাপার আসা দরকার। ওকে, এরপর এখানে মেইন যে জায়গাটা, এই কথাটা অনেকবার বলবো, ফার্স্ট 100 ওয়ার্ডস বা 150 ওয়ার্ডস এর মধ্যে থেকে আমাদের মেইন যে ক্লায়েন্ট কিওয়ার্ড দিবে সেই কিওয়ার্ডের উপর আমাদেরকে একটা লিঙ্ক বের করতে হবে। এটা হচ্ছে মেইন জায়গা, এটা এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড বলা হচ্ছে, এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর বলা হচ্ছে। মেইন কিওয়ার্ডের উপর তার যে কিওয়ার্ডটা দিবে সেটার উপর কাজ করছে। বাকিটা হচ্ছে আরো 2টা লিঙ্ক বের করা আছে, এই 2টা লিঙ্ককে বলা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক। মানে এই 2টা কিন্তু ক্লায়েন্টের ওয়েবসাইটে না, একটা দেওয়া হয়েছে উইকিপিডিয়াকে, আর একটা এরকম একটা ভালো অথরিটি ব্লগকে দেওয়া হয়েছে, যারা এই রিলেটেড কাজ করছে। আচ্ছা, 2টা লিঙ্কের টাইপ বুঝে আসি আমরা, এখানে আলোচনা রাখি, টাইপ গুলো বুঝে আসি। ইন্টারনাল লিঙ্ক, অথবা এটাকে ইন্টারলিঙ্কিং বলতে পারি, ইন্টারলিঙ্কিং হতে পারে, বা আমরা এখানে ইনবাউন্ড লিঙ্ক বলতে পারি, একই ব্যাপার। এটা কি জিনিস? আরেকটা বিষয় হলো আউটবাউন্ড লিঙ্ক। আউটবাউন্ড লিঙ্ক বা আমাদের এক্সট্রা লিঙ্ক যেটা বলে, এক্সট্রা লিঙ্ক, এক্সটার্নাল। বেশি অসুবিধা হচ্ছে ভাইয়া, একটু বলবেন। আচ্ছা সরি, এক্সট্রা নেট চলে আসছে। এক্সটার্নাল লিঙ্ক আসতেছে। আচ্ছা একটু ভাই সময় দেন, আমি দরজাটা একটু, দরজাটা টেনে দিস তো বুড়ি, চেয়ারটা হটা। দুইটা ব্যাপার একটু বুঝে আসি। ইন্টারনাল লিঙ্ক বা ইন্টারলিঙ্ক বা ইন্টারলিঙ্কিং, ঠিক আছে, বা ইনবাউন্ড লিঙ্ক। যদি ইনবাউন্ড ধরি তাহলে ওটার বিপরীত হবে আউটবাউন্ড, আউটবাউন্ড ইনবাউন্ড। এক্সটার্নাল লিঙ্ক, আমার কথা শোনা যাচ্ছে ভাইয়া? একটু কনফার্ম করো। জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে ওকে। সো একটা ওয়েবসাইটে চলে আসতেছি আমরা, মজের একটা ওয়েবসাইটের লিঙ্কে আসতেছি। দেখেন, ইনবাউন্ড লিঙ্ক বা ইন্টারলিঙ্কিং বলা হয় ওই সব লিঙ্কে যেটা হচ্ছে এই moj.com একটা ওয়েবসাইট, তাদের ওয়েবসাইটে আরো কিন্তু কন্টেন্ট পাবলিশ আছে এই কন্টেন্ট ছাড়া। এই কন্টেন্ট ছাড়াও কিন্তু হাজার হাজার কন্টেন্ট পাবলিশ আছে, এখানে প্রচুর কন্টেন্ট আছে। তো আমি যখন আমার ওয়েবসাইটেই একটা কন্টেন্টের সাথে আরেকটা কন্টেন্ট লিঙ্ক আপ করায় দিব, তখন ওইটাকে ইন্টারলিঙ্কিং বলা হচ্ছে বা ইন্টারনাল লিঙ্কিং, ইনবাউন্ড লিঙ্ক বলা হচ্ছে। এটার বেশ কিছু নিয়ম আছে। কেমন দেখেন, এই কন্টেন্টটা যখন পড়ছি,
করার সময় এইখানে একটা লিংক করা আছে, ক্লিক করলাম, এটা অন্য একটা ওয়েবসাইটে যাচ্ছে, পরে আসতেছি। এখানে আসেন ডোমেইন অথরিটি, এই যে লিংকটা করা আছে ডোমেইন অথরিটি কথাটার উপর ক্লিক করলাম, করার পরে এই তাদেরই আরেকটা ওয়েবসাইট moz.com এরই ওয়েবসাইটের আরেকটা কন্টেন্টে চলে আসতেছে। তার মানে এই কন্টেন্ট লিখতে যে তাদের আরেকটা কন্টেন্টের সাথে লিংক আপ করাইছে এইখানে। এটাকে বলা হচ্ছে নিজেদের মধ্যে যখন লিংক করছে ইন্টারনাল লিঙ্কিং বা ইনবাউন্ড লিঙ্ক নিজেদের মধ্যে করছে। খুব ইজি ব্যাপার। এই লিঙ্কটা করতে হয় কিভাবে একটু মাথায় রাখেন, কারণ আমাদের কন্টেন্ট নিয়ে কথাবার্তা হবে যেহেতু, বা লিঙ্ক নিয়ে। এই লিঙ্কের কয়েক ধরনের প্রমোশন আছে, এটা গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরে নিজেই বলে দিয়েছে ইন্টারলিঙ্কিং করতে হবে। কয়েক ধরনের ব্যাপার, এই কন্টেন্টটা দেখা যাচ্ছে আমার 2018-তে পাবলিশ করা, এই কন্টেন্ট 19-এ পাবলিশ করছি, তাহলে 18-তে এইটা পড়ে আছে, 19-এ এইটা আমি লিখছি। লেখার সময় এটাকে যখন কানেক্ট করাবো তখন আমার ইউজার গুলো এই নতুন যে কন্টেন্টটা আছে এটা যখন পড়তে আসবে তখন পাশাপাশি আমার অন্য কন্টেন্টটাও দেখতে যাচ্ছে বা ওটাও প্রমোশন চলতেছে বা ওই কন্টেন্টটাও ওই ইনফরমেশনটাও পেয়ে যাচ্ছে। এটা মেইন প্রথম কথা যে আমার ইউজারের জন্য। দ্বিতীয় কথা হচ্ছে এই কন্টেন্ট ওল্ড হয়েছে বলে এটাকে তো আপনি রিমুভ করতে পারেন না, কারণ এইটা হচ্ছে একসময় আপনার র্যাঙ্ক ধরে আছে। এখনো কোনো কিওয়ার্ডের থ্রুতে ডোমেইন অথরিটি কি, হোয়াট ইজ ডোমেইন অথরিটি সার্চ করলে দেখা যায় 3-4 নাম্বার পেজে এইটা আছে, তার মানে এটাকে তো ডিলিট করা যায় না। এখন এটার কি অ্যাক্টিভিটিস কমায় দিবেন? না, কমানো তো কোনোভাবে উচিত না, তাহলে ওটাকে ধরে রাখতে হলে আপনার করতে হবে। পাশাপাশি যখন ইন্টারলিঙ্কিং করা হয় তখন রেলিভেন্সে আসতে হয়। রিলিভেন্ট, আপনি যখন এই কথাগুলো বলবেন যে কোনো জায়গাতে কিন্তু এই লিঙ্কটা করে দিতে পারবেন না। যখন ডোমেন অথরিটি নিয়ে কথা বলা হচ্ছে তখন ডোমেন অথরিটি কথার উপর লিংক করা হয়েছে, পাশাপাশি ডোমেন অথরিটি নিয়ে তাদের একটা ব্লগ পাবলিশ করা আছে। ব্লগ বলতে একটা সিঙ্গেল আর্টিকেল বোঝায় অনলাইনের ভাষায়। তো একটা ব্লগ বা একটা আর্টিকেল পাবলিশ করা আছে ডোমেন অথরিটি নিয়ে, সো তখন আমরা কানেক্ট করাইতে পারছি ইরেলিভেন্ট না রেলিভেন্ট। রেলিভেন্সি থাকতে হবে এই ক্ষেত্রেও। তো এতটুকুন আপাতত বুঝেন, এগুলো নিয়ে ফার্দার অনেক কথা আছে, আসবে, সামনে আসতেছে। তাহলে ইন্টারলিঙ্কিং বা ইনবাউন্ড লিঙ্ক নিজেদের মধ্যে রেলিভেন্সি মেনটেন করে আসলে লিঙ্ক গুলো করে দেওয়া। আমার একটা কথা লিখতেছি ওইটা আরো আগে পাবলিশ ছিল, সেটা রেলিভেন্ট কথার মধ্যে লিঙ্ক করে দিচ্ছে। আউটবাউন্ড লিঙ্কটা বিপরীত। এই যে এখানে কিছুক্ষণ আগে ক্লিক করছিলাম, ক্লিক করে অন্য ওয়েবসাইটে চলে যাচ্ছে, তাদের ওয়েবসাইট না, এটা একদম পুরোটাই অন্য একটা। আমি ছিলাম হচ্ছে মজে, বাট অন্যটাই গেল। যখন অন্য সাইটকে লিঙ্ক দেওয়া হচ্ছে সেটাকে বলা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক, আউটসাইডার লিঙ্ক গুলো, বাইরে থেকে, আমার সাইটের মধ্যে না। তো ব্যাপারটা ইজি, কিন্তু এটা কাজ করতে হবে, এটার আরো অনেক সাবধানতা আছে, এগুলো আমরা বলবো নেক্সট। ওকে, এই যখন একটা ওয়েবসাইট করা হয়েছে তখন এখানে আমার ওয়েবসাইটটা সেটা একটা কানেক্ট করানো হয়েছে। আপনি যদি ইন্টারলিঙ্কিং করবেন তাহলে এই পেজের সাথে অ্যাবাউট আস পেজ বা কন্টাক্ট আস পেজ করেন, যেটা গুগল ইন্ডেক্সের ক্ষেত্রে বা হেল্প করে। বাট আমরা মেইন সাইটের জন্য ওই রুলস গুলো এখানে কিছু কিছু রুলস নিয়ে আসতেছি, যেটা না হলে না, কোয়ালিটি করার জন্য। তো আপনি চাইলে করতে পারেন, এখানে একটা লিংক এই পেজের সাথে করে দিলেন, করতে পারেন, সেটা ভিন্ন ব্যাপার। আমাদের এই মুহূর্তে দরকার নেই, সরাসরি আমাদের ওয়েবসাইট। আর পাশাপাশি হচ্ছে আমাদের অন্য মানুষকে, আমাদের অথরিটিকে লিংক বের করতে হবে আউটবাউন্ড লিংক হিসাবে যাবে। ক্লিক করলাম, আউটবাউন্ড লিঙ্কটা আসতেছে অন্য ওয়েবসাইট bestreviews.com, অনেক বড় একটা অথরিটি সাইট। যখন ওয়েব 2.0 করতে যাব, আউটবাউন্ড লিঙ্ক কাদেরকে দেওয়া যাবে এটা ফিক্স, আপনি চিন্তা করে নেন ফিক্স কেমন, কোনটা ফিক্স, অথরিটি সাইড, অথরিটি সাইডে এটা আমাদের ফিক্স। তো এখন অথরিটি বলতে কি বুঝাই? অথরিটি সাইট বলতে আমার রিলেটেড বিজনেস যারা করছে ওইটারই হচ্ছে যারা র্যাঙ্কে আছে বা সর্বোচ্চ পর্যায়ে যারা আছে সেই সাইট গুলো র্যাঙ্ক করানো, অথবা উইকি সাইট র্যাঙ্ক করাতে পারি, অথবা কোরা কোরা সাইটের লিঙ্ক করাতে পারি, বা কি এ হবে সম্ভবত। ওকে, কোরাটা স্পেলিংটা দেখি একটু। ও ঠিক ছিল, বাট ওইটাতে, ও আচ্ছা ওইটা তো ইয়ে ধরবে না, ওটা ওয়ার্ড হিসেবে ধরছে। প্রথমটাই ঠিক ছিল। উইকিপিডিয়া হতে পারে, কোরা হতে পারে,
তারপর হচ্ছে ই হাউ হতে পারে কোনো ক্ষেত্রে, হ্যাঁ, ই হাউ হতে পারে, উইকি হাউ হতে পারে, উইকি হাউ হতে পারে। তারপর এরকম যেগুলো অথরিটি সাইট আছে যারা আসলে সলিউশন দেয়, বিভিন্ন ঘটক হিসেবে কাজ করে গুগলে, আমরা বিভিন্ন সময় ইনফরমেশন সার্চ করে দেখতে পাই যে উইকিপিডিয়া থেকে রেজাল্ট গুলো আসতেছে। তো গুগলের ওইটাই বলা যেতে পারে আর কি। তো এই ধরনের সাইটটা আমরা কানেক্ট করে দিতে পারি। তো এখানে দেখেন একটা ওয়েবসাইট কানেক্ট করানো আছে উইকিপিডিয়ার। ধরেন নিচের লিঙ্কটা একটু দেখছি এটাতে। তো উইকিপিডিয়ার লিংক, এটাও কিন্তু ওই রেলিভেন্সি মেনটেন করতে হবে, এয়ার ফায়ার নেই কিন্তু উইকিপিডিয়াতে লেখা হয়েছে। তো এগুলো গুগলে জাস্ট 5 সেকেন্ডের কাজ, সার্চ করলে হয়ে যাচ্ছে। আমার কিওয়ার্ড যদি এটা হয়, এটা ওভারভিউ দিয়ে যাচ্ছি বোঝানোর আগে, এটা যদি আমার কিওয়ার্ড হয়, জাস্ট আপনি গুগলে এয়ার ফায়ার ব্লগ, এয়ার ফায়ার দিয়ে সার্চ করেন, ঠিক আছে, যে কি ব্যাপার আসতেছে। সো এয়ার ফায়ার দিলাম, দেওয়ার পরে দেখেন ওয়েবসাইট কানেক্ট করাবো। সো এইখানে এই যে কিছু ওয়েবসাইট আছে, এই যে উইকিপিডিয়ার লিংক আছে, অ্যামাজনের আছে, দেওয়া যাবে অ্যামাজনের। তারপর এখানে একটা ওয়েবসাইট আছে। তো এগুলো যেহেতু গুগল প্রথমে সাজেস্ট করতেছে, এগুলো অথরিটি সাইট ধরে নিতে পারে, অথবা আপনি আরো ইনশিওর করতে হলে এবার ভিতরে ঢুকে দেখবেন অথরিটি সাইট চেনার অনেক কিছু উপায় আছে যেগুলো সামনে শেখানো হবে। এখন এত অথরিটি দেওয়ার দরকার নেই, যেগুলো র্যাঙ্ক আসছে সেটা আমরা কানেক্ট করাইতে পারি। অথবা আপনি যদি চান যে এয়ারফায়ার থেকে আপনি কোরার চিন্তা করছেন, যে কোরা ইয়াহু অ্যান্সার সাইট আছে, মানে কিউ ইউ এ আর এ, এই কোরা সাইটটা হচ্ছে আপনার হলো কোশ্চেন অ্যান্সার সাবমিশন সাইট। তো এয়ারফায়ারটা কি, আপনি চাচ্ছেন এই পেজটাকে লিংক করাবেন, করায় দেন এই পেজটাকে, কোরা থেকে একটা চলে আসছে। সো মোট কথা আউটবাউন্ড যে লিঙ্কটা যাবে সেটা অবশ্যই আমাদের অথরিটি লিঙ্ক হতে হবে। অথরিটি বলতে আপনি যা বুঝেন, ভালো সাইট গুলো যেগুলো ডোমেন অথরিটি ভালো, পাশাপাশি অন্যান্য আরো দেখা হয়, কন্টেন্টের অ্যামাউন্ট দেখা হয়, আরো কিছু ব্যাপার। বাট আপনি ওই কিওয়ার্ডের শেষে লিখে দিলে চলে আসতেছে যে এই সাইটটা কানেক্ট করবেন, ওই সাইটটা, এইটা কানেক্ট করানো আছে। এবং শেষে যে একটা ক্লিক হেয়ার, লার্ন মোর হেয়ার, এই যেগুলো যে জেনেরিক অ্যাঙ্কর বলেছিলাম, সেটা থ্রুতে একটা ওয়েবসাইট কানেক্ট করানো আছে আমারটাই, যেটা প্রথমে এক্সাক্ট আমি একটা কিওয়ার্ড দিয়ে করেছিলাম, ওটাকে আমি হচ্ছে ক্লিক হেয়ার দিয়ে করাচ্ছি। সবসময় একটা জিনিস চিন্তা করবেন, জেনেরিক অ্যাঙ্কর গুলো, এখানে অ্যাঙ্কর ভেরিয়েশন করতে হবে, জেনেরিক অ্যাঙ্কর গুলো সবসময় শেষের দিকে দেওয়ার চেষ্টা করতে হয়। এটা গুগল প্রায়োরিটি দিবে তাহলে আপনাকে। কারণ ক্লিক হেয়ার, লার্ন মোর হেয়ার, এটা আমি কন্টেন্ট আমার আছে। একটা জিনিস চিন্তা করেন, আরো যদি ডিটেল জানতে চাই তাহলে এখানে ক্লিক করে যেতে পারি। সেগুলো যদি শুরুতেই দিয়ে দিই কেমন একটা দেখায়, তাই না? আর গুগল ওইগুলো কোনো রিকমেন্ড করে না। রিকমেন্ড করে কি, ফার্স্ট হচ্ছে 100, 150, 100 ক্যারেক্টার মধ্যে মেইন যে সাইট গুলো তৈরি করা হয়, সেই কনসপারেন্সি ঠিক রাখতে হলে, এটাকে কনসপারেন্সি বলে নাকি, আচ্ছা টার্মটা নাও ঠিক হতে পারে, ওটা আমরা শিখবো, প্রমিনেন্সি বলা হয়। তো সেই ক্ষেত্রে আমরা ওই ওই ব্যাপারটা মেনটেন করতে হয়, এখানে আমরা করছি। তাহলে একটা ব্লগ যখন ক্রিয়েট করব, ডোমেইন নেম নেওয়া থেকে সতর্ক থাকতে হবে, পাশাপাশি পেজ 3টা মিনিমাম যেতে হবে, পাশাপাশি একটা কন্টেন্ট লাগবে এখানে 1000, 2000, 1500, যে যেরকম দেয়। তবে ওয়েব 2.0 জন্য 500 প্লাস, 300 প্লাস থেকেও শুরু হয়ে যায়, কোনো অসুবিধা নেই। 200 প্লাস থেকেও শুরু করা যেতে পারে, মিনিমাম 200 প্লাস ওয়ার্ডস থেকে। তো সেগুলো আরো শর্ট হয় আসলে। কোয়ালিটি কাজের ক্ষেত্রে আমরা 500 প্লাস ইনফরমেশন চিন্তা করব। এখন প্রশ্নটা এসে যায় যে কন্টেন্ট নিয়ে, ভাই আমরা তো কাজ করব, কন্টেন্ট পাবো কোথায়? কন্টেন্টের জন্য আমরা একটা ওয়ে দেখাবো, দুইটা ওয়ে দেখাবো। একটা হচ্ছে আচ্ছা ওইটা কন্টেন্ট নেওয়ার সময় দেখাবো, বাট এখন প্রাইমারি স্টেজ শেষ করি, তারপর কন্টেন্ট কিভাবে নেবেন। না হলে এটা ব্যাপার কি, যে এ ধরনের কাজ যদি করা নেই, 20টা ওয়েবসাইট এভাবে ব্লগ তৈরি করে নিবে ক্লায়েন্ট, তাহলে 20টা কন্টেন্ট দিতে হবে আপনাকে ইউনিক ওই নিশের উপর। বাট একটা কন্টেন্ট দিয়ে চলতেছে, মার্কেটে চালাচ্ছে, ক্লায়েন্টরাও নিয়ে নিচ্ছে, বা ক্লায়েন্টরা আসলে কন্টেন্টের কথা আসলে আমি ছেলেমেয়েদেরকে একটা জিনিসই বলি, যদি কন্টেন্ট নিয়ে ক্লায়েন্ট বাধা, এটা তো আপনার বাঁধানোর কিছু নাই। কন্টেন্ট সহ আপনি বাজেট যদি নেন, আপনাকে নিজে লিখতে হবে 1 নম্বর। এখন বলবেন ভাই আমি তো লিখতে পারি না, কোনো সমস্যা নেই, আপনি আরেকজনকে লিখায় নেন আরেকজন থেকে, সেটা হতে পারে। কারণ কন্টেন্ট রাইটিং সার্ভিস গুলো আপনাদের মধ্যে অনেকে দিবে যারা নক করছে। পাশাপাশি আপনাদের সিনিয়র ভাই আছে, না হলে ক্লায়েন্টকে বলেন একটা কন্টেন্ট রাইটার হায়ার করে দিতে। এসিও ক্লার্কে বলেন $1, $2 দিয়ে পাবে, অথবা আপনিই টাকা নেন, আপনি হায়ার করেন। কিছুই জানেন না, কোনো কিছুই করতে পারবেন না, তাও উপায় আছে।
তাও আমাদের ওয়েব 2.0 এর জন্য কন্টেন্ট কালেকশনের ব্যাপার আছে, করতে পারবো। তবে কোনো ক্লায়েন্ট যদি ওয়েব 2.0 বুঝে ভালো করে আপনাকে পেমেন্ট করতে চায় সত্যি ওই রকম, তাহলে এই ওয়েবসাইট সে কন্টেন্ট প্রোভাইড করবে আপনাকে। ঠিক আছে, কন্টেন্ট গুলো 20টা ওয়েবসাইট হলো বলবে 20টা, বা স্পিনিং সফটওয়্যার দিবে আপনাকে, যদিও আমরা স্পিন আমি রিকমেন্ড করি না বা কোনো কন্টেন্ট গুলো করি না। তো দেখা যাক সামনে কি আসে। তো এতটুকুন ব্যাপার, লোগো, পেজ, ডোমেন নেম, ইমেজ, কন্টেন্ট ফরম্যাট, লিঙ্কের টাইপ গুলো, অ্যানিমেশন লাগবে। আমি যদি 10টা কাজ দেয় সব ক্ষেত্রে একইভাবে অ্যাঙ্কর করতে পারবো না, এটা আমার উপর যদি রেসপন্সিবিলিটি থাকে। ক্লায়েন্ট 3টা কিওয়ার্ড দিয়েছে, সেগুলোকে ভেরিয়েশন নিয়ে আসতে হবে। বাট যদি client বলে না 3টা কিওয়ার্ড করে যাও, ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে। বাট কাজ না শেখার আগে হচ্ছে, এটাই ব্যাপার। কিভাবে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিতে পারে, আমরা রিয়েল ক্লায়েন্টের এক্সাম্পল দেখবো ইনশাল্লাহ, যে কি কিভাবে রিকোয়ারমেন্টস গুলো দিতে পারে। এখন যে কাজটা দেখতেছেন এটাও একটা ক্লায়েন্টেরই কাজ। এইগুলো ওয়েব 2 এর জন্য $5 করে চার্জ করা হয়েছে, একটার জন্য $5 করে নেওয়া হয়েছে উইথ কন্টেন্ট, এই কন্টেন্ট সহ। ঠিক আছে, $5 করে নেওয়া হয়েছে। ওকে, সো আমরা একটু এগোই প্রসেসের দিকে, প্রসেসে আসতেছি। যতটুকুন বললাম কিছু কি মাথার মধ্যে গেছে, কিছু বোঝা গেছে? জি ভাইয়া বুঝছি। যারা বুঝবে, আচ্ছা, রেগুলার হয়ে গেলে তাদের কাছ থেকে আর শুনবো না, বাকিগুলো কিন্তু চুপ মেরে আছে। বোঝা যাচ্ছে? যদি না হয় বলো। যাচ্ছে ভাইয়া। ওকে, তাহলে আমরা প্রসেসটা স্টার্ট করি, তারপর ওয়ার্কে যাব। লিস্ট রেডি সর্বপ্রথম কাজের জন্য। আচ্ছা, লিস্ট রেডির আগে একটা এক্সেল ফাইল দেখে আসি। এক্সেল ফাইল ভাবে রেডি করতে হবে। দেখা যায়? জি ভাইয়া দেখছি। আচ্ছা, একই কথা আমরা জাস্ট কি করছি, ওয়েবসাইট বা ওয়েবসাইট বা যেটাই আপনি বলতে পারেন, এই সাইট গুলোতে কাজ করবো আসলে। মানে প্রোফাইল সাবমিশনের সময় যেমন এক এক সাইটে ঢুকে ঢুকে কাজ করতেছি, ওই সাইট গুলো লিস্ট। এখানে ক্লায়েন্ট যদি 20টা কাজ দেয় তাহলে এখানে 20টা-25টা লিস্ট আগেই রেডি করবো। তারপরে কনফার্মেশন লিঙ্ক, কনফার্মেশন লিঙ্কটা আমরা কাজ করার পরে পাবো, অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর মেইল ভেরিফাই টেরিফাই করবো, তারপরে না লিঙ্কটা কালেক্ট করবো, অথবা শেষে। লিঙ্ক গুলো কেমন হয় দেখতে, দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটের শেষে এয়ারফায়ার ব্লগ ছিল মেইন ওয়েবসাইট, airfireblog.com, ওই ক্লায়েন্টের ওয়েবসাইট, ওইটার থ্রুতে এখানে করা হয়েছে। দেখেন প্রত্যেকটা ডোমেইনে airfireblog.page.ti, airfireblog.brevsite.com, airfireblog.nation2.com, airfire, সবগুলোতেই কিন্তু লিঙ্ক স্ট্রাকচার একই রকম হবে। যদি একই রকম না হয়, কোনো রকম হয়, তাহলে আপনি বুঝবেন সেটা হচ্ছে না। বাট কোনো ক্ষেত্রে অটোমেটেড কোনো নাম্বার চলে আসতে পারে, সেটা একটা ব্যাপার হতে পারে। বাট খুবই কম, রেয়ার একদম। ওয়ার্ডপ্রেসে হতে পারে বাই চান্স, বা ব্লগারে হতে পারে, এরকম দুইটা একটা সম্ভাবনা আছে। তো সেগুলো নিয়ে পরে আমরা দেখব কোনটা কি হচ্ছে। বাট দেখেন তাহলে কনফার্মেশন লিঙ্ক গুলো পরে পাবে, এখন পাবেন না। কিওয়ার্ডটা ক্লায়েন্ট যেটা দেবে এটা মাস্ট কিওয়ার্ড, অবশ্যই অবশ্যই দরকার আপনার। কিওয়ার্ড ছাড়া এক ধাপ এগোতে পারবো না আমরা এইখানে। তো এইখানে আমাদের অ্যাঙ্কর ভেরিয়েশনের যত টাইপস আছে এই মুহূর্তে 21-এ, সবগুলো আমরা দেখব, পাশাপাশি কিভাবে করা হয়, কত পদ্ধতিতে করা হয় সেগুলো দেখব। তারপরে ইউজার নেম, এগুলো বুঝতে পারছেন, একটা ইমেল হলে হচ্ছে, যে কোনো একটা মেল দিয়ে আমরা 50টা সাইটেই কাজ করতে পারবো। পাসওয়ার্ড টাসওয়ার্ড যা কিছু আছে, এবার আমি ওইগুলা লিখি না। ডোমেইন অথরিটি, পেজ অথরিটি, এইগুলো ব্যাপার আপনারা এগুলো লিখে নেবেন, বা ক্লায়েন্টের যেগুলো মার্কেটে যাওয়ার পর এটার গুরুত্ব বাড়বে, তখন এগুলো আপনারাই বুঝবেন। বাট এখন বুঝে ফেলেছেন অলরেডি স্ট্যাটাসটা ডু ফলো না নো ফলো, এইগুলো ব্যাপার। আমরা ওয়েব 2.0 থেকে ডু ফলো লিঙ্ক বের করার বেশি ট্রাই করব, বাট নো ফলো লিঙ্ক গুলো লাগবে আসলে আমাদের। তো এখানে আমি ডাটা স্ট্রাকচারটা দেখাইছি, ডাটা ভ্যালিডেশনটা, সো ওইটা আপনারা অ্যাড করে নেবেন। ডোমেইন অথরিটি, পেজ অথরিটি আপনাদের মতো করে
তবে এখানে পেজ অথরিটির দরকার নেই, শুধু ডোমেন অথরিটি লাগবে, যেটা আপনারা ওয়েবসাইটের পরেই একটা কলাম করবেন ডোমেন অথরিটির, তাহলে ওটা ভালো হয়। কারণ শেষে যে ডোমেন অথরিটি করার কোনো দরকার নেই। এই ওয়েবসাইটের গুলো ডোমেইন অথরিটি কত সেটা দেখবো। এক্সেল ফাইল নিয়ে কোনো সমস্যা আছে, কোনো ঝামেলা নেই এখানে। কিওয়ার্ড যদি 3টা দেয়, তাহলে যেটাতে যে কাজ করব সেইটা সেখানে আপনার দিব। ধরেন এই সাইটে আমরা একটা অন্য কিওয়ার্ড নিয়ে কাজ করেছি, তাহলে এই জায়গাতে ওই কিওয়ার্ডটা আমরা অ্যাপ্লাই করে দিব, মানে ইনপুট দিব। এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে এক্সেল ফাইল নিয়ে? না ভাইয়া। ওকে, ঠিক আছে। এবার আমরা কাজে চলে আসতেছি। ভাই একটা কোয়েকশন আছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন। ওই যে কিওয়ার্ডটা যে বুঝালেন আর কি, কিওয়ার্ডটা অ্যাকচুয়ালি যে যদি আমাকে 3টা আলাদা আলাদাভাবে ইউজার নামে ডেসক্রিপশন ডেসক্রিপশনে তো ইউজ করব, এই সাইটের জন্য যে কিওয়ার্ডটা ব্যবহার করছি সেটা লিখে দিব আর কি এক্সেল ফাইলে। এটা আসতেছি আমি, দেখেন কিভাবে করি, আর এটা আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এখন মুখে যত ক্লিয়ার হবে না। ওকে, তাহলে আমরা চলে আসতেছি। প্রথম নাম্বারটা লিস্ট রেডি করতে হবে। এই জন্য গুগল থেকে লিস্ট নিলে হবে। কিরকম? ওয়েব 2.0 সাবমিশন সাইট লিস্ট বলেন। সাইট লিস্ট আসলে এখন 21 হোক, এই যত সালেই যেটা হোক না কেন, সাইট সেম চলে আসবে একই রকম। 50 যাবেন তখন বেশি প্রবলেম ওয়েব, মানে ক্লাস ওয়েব 2.0 তৈরি করতে হলে অত ওয়েব 2.0 সাবমিশন নেয় না, 20টা 25টা 30টা 40টা বড় জোর। হ্যাঁ, এরকম নিবে না। তো তাহলে প্রথম ওয়েটা হচ্ছে গুগল থেকে সার্চ করা, যেভাবে ইচ্ছা আপনি না। তাহলে এটা ব্লগ ক্রিয়েশন সাইট লিস্ট বলেন, এমনি সাইট লিস্ট, সাবমিশন সাইট লিস্ট, ওয়েব 2.0 সাবমিশন সাইট লিস্ট, যেভাবে দেন না কেন চলে আসবে। ঠিক আছে, যে লিস্ট হোক না কেন। হ্যাঁ, ভাই আমরা এই সাইট লিস্ট মানে খোঁজার ক্ষেত্রে ডিএ কত কত দেখবো আর কি, মানে ডিএটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, বাট এই সাইট গুলো যেগুলো কাজ আপনারা শিখতেছেন, যেমন প্রোফাইল এসে, এগুলো সবই 70+ দেওয়া পসিবল অনায়াসে। ঠিক আছে, আর ওয়েব 2.0 তো আরো বেশি যাবে। ঠিক আছে, দেওয়া পসিবল। ওকে, আমরা জাস্ট একটা লিস্ট নিলাম। এখানে দেখেন, লক্ষ্য করেন ডোমেইনটা লেখায় আছে ওয়ার্ডপ্রেস, টামলার, ব্লগার, জিমডু, সবগুলো খুব সুন্দর সাইট, মানে একদম ফ্রেশ সাইট। তারপর ডোমেইন অথরিটি দেখেন 9286 তারা আলাদা করে দিয়েছে, লিঙ্ক টাইপ গুলো ডু ফলো দিয়েছে সবগুলো। বাট এটাই সত্য, সবগুলো ডু ফলো হবে না এখানে সাইটে, তারা বলে রাখলেও হবে না, এটা বলার কথা বলতেছে। এটা আমরা ম্যানুয়াল কাজ করে দেখবো কোনটাতে ডু ফলো নো ফলো। তো প্র্যাকটিসের সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে, ক্লায়েন্ট যখন ধরেন 5টা ডু ফলো লিঙ্ক চাইছে, আপনি দিয়ে দিলেন ওয়েব 2.0 নিয়ে, যে দেখেন ডু ফলো লিঙ্ক। আপনি প্রোফাইল সাবমিশনের সময় 10টা দেখেছেন, ওই 10টা সাইডে রাখেন। এবার ধরেন 30টা 40টা ডু ফলো লিঙ্ক নিয়ে একটা প্যাকেজ বানাবেন $10-15, 40টা লিঙ্ক হলে $15 $12 করলেন। তারপর অর্ডার আসলে ওই সাইট লিস্ট গুলো আপনার কাছে আছে, করে ফেলবেন। সো প্র্যাকটিসের সময় আসলে এগুলো দরকার, মিনিমাম একটা জায়গা ক্লিয়ার করে রাখা। ওকে, সো সেগুলো নিজেদের মতো এগোতে হবে, গ্রুপ ডিসকাশন করতে হবে। তাহলে 1 নাম্বার ওয়ে হচ্ছে আমরা সাইট লিস্ট গুলো পেলাম, বাট এই সাইটে আসলে কি ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে? এটা আমাদের তো চেক করতে হবে, কারণ অনেক সাইট গুলো আসবে যেগুলো পাবেন না। হ্যালো ভাই, শুনতে পাচ্ছি না ভাই। নেটওয়ার্ক আমারে গেছে, নেটওয়ার্ক গ্যাস। হ্যাঁ
এবার ব্যাপারটা হচ্ছে আপনি এসে দেখবেন যে ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারছেন কিনা এমন কোনো কথাবার্তা বা এমন কোনো জিনিসটা দেওয়া আছে কিনা। স্টার্ট ইউর ওয়েবসাইট বলা আছে, বাট ফ্রি না পেইড এটা আমরা জানি না ধরেন এই মুহূর্তে। বাট ওয়ার্ডপ্রেস এগুলো তো পরিচিত, একটা হতে পারে একটা আমরা ওয়েবসাইটের মধ্যে আসতে পারি, অথবা হোম পেজে আসার পরে দেখেন এখানে কন্টেন্ট শো করছে কোনটা, যে হ্যালো ওয়েলকাম টু নিউ হোমে ওয়েলকাম করছে, ওই কন্টেন্টটাই যে এখানে আছে। তো আপনি এখন এটাকে রিমুভ করে এখানে কন্টেন্ট নিয়ে আমাদের কাজ করতে হবে। তো আমি এখন করছি না, আপাতত কাজ করে যাচ্ছি। তাহলে পেজ আমি তিনটাই রাখতেছি, হোম, অ্যাবাউট আর সার্ভিস। আপনারা অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস পেজ রাখতে হবে এবং হোম পেজ। এখানে দেখেন এত বড় এই ব্যানার গুলো দরকার নাই, বা ব্যানার রাখলেও আমার রেলিভেন্ট ব্যানার না, এটা একটা ব্যাপার। আমি চাচ্ছি যে একটা ফ্রেশ ব্যানার রাখতে। তো ডিজাইনে আসেন, যে দুটো ডিজাইনের মধ্যে থাকতে পারে এটা চিন্তা হচ্ছে। কি স্লোগান, যেটা মানে স্লোগান বলতে যে আপনার এই যে এই কথাগুলো আসতে পারে। বাট আমি চাচ্ছি যে এখানে লোগো সেকশনটা পেয়ে গেছি, ধরেন এখানে লোগোটা আছে। সো লোগো আপনি চাইলে আপনার মতো করে কম্পিউটার থেকে অ্যাড করে দিবেন। আচ্ছা, আমরা একটা ছবি অ্যাড করে দিই। লোগো কোথায় পাবেন? বিজনেসে যাবেন, যে জাস্ট টেনে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন, সমস্যা নাই। এই যে এইভাবে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, বা রাইট ক্লিক করে আপনি সেভ করে নেবেন ইমেজটা, অথবা ক্লায়েন্ট থেকে চেয়েও নেওয়া যেতে পারে, এগুলো দরকার হয় না চাওয়ার ব্যাপারটা। কিউট বেবি দেখি, এটা আমরা ডেস্কটপে করে নিচ্ছি। তো এখান থেকে ডেস্কটপ ক্রপ করলাম না। আচ্ছা, দেখি লোড নিচ্ছে। লোগোটা দিয়ে দিলাম। আমরা এখানে যদি সেভের ব্যাপার আছে না, হ্যাঁ সেভের ব্যাপার আছে, সো ওটা সেভ করতে হবে। সো লোগোটাই সেভ করে দিন, অসুবিধা নেই। একবারে কাজ করেও করতে পারেন, একটা একটা করেও দেখতে পারেন। নিচে ছবিটা চলে আসছে। ছবি কত বড় ছোট হলো এটা দেখার ব্যাপার নাই এখন। বেসিক ডিজাইনে দেখেন অলরেডি অনেকগুলো ডিজাইন আছে, যেটা এখন এটা প্রফেশনাল এটা চলতেছে। মোবাইল ডিজাইনের ক্ষেত্রে বেশ কিছু আছে। ওকে, আমরা আবারও ডিজাইনে চলে আসবো। ডিজাইন অপশন, এইখানে হচ্ছে এই যে স্লাইড শো লেখাই আছে, এটাকে স্লাইড শো বলতেছে। তো স্লাইড শোতে আসে, এডিট স্লাইড শো। এখানে তিনটা স্লাইড শো দেখাচ্ছে, এই যে এখানে তিনটা আছে। এই ছেলেটার একটা, এই যে ইয়েটার একটা উইন্ডো, এটা আরেকটা হচ্ছে কিসের জন্য একটা মেয়েটার আসলো মেবি। তিনটা এই যে এখানে দেওয়া আছে। সো তিনটা আমরা এখান থেকেও দেখতে পাচ্ছি। এটা আপনি নো করে দেন যদি মনে করেন তিনটে আমি নিব না, সেভ করে দেন। তিনটার কোনোটাই আমরা নিচ্ছি না, আমার দরকার নেই। ধরেন আপনি চাচ্ছেন না, আমি জাস্ট আপনাদের কাস্টমাইজ করে দিচ্ছি। দেখেন এখন আর নাই, ওই সেগমেন্টটা নাই আমার। পুরোপুরি এই যে তিনটা পেজ আর এই যে এতটুকুন কন্টেন্টটা চলে আসছে, আর লোগোটা চলে আসছে। অথবা আপনি চাচ্ছেন যে একটা রাখবেন এখান থেকে। আমাদের ফ্রিতে ক্রিয়েট করার মেইন জায়গাটা যেটা, আমরা লিমিটেশনের মধ্যে ঘোরাফেরা করতে হবে ভাই, কোনো কথা নেই। মানে তারা যা দিয়েছে ওটার মধ্যে, আমরা চাইলেও অন্যান্য কিছু করতে পারি না। যতটুকুন অ্যাক্সেস করতে দিচ্ছে ততটুকুন আমরা চাচ্ছি যে এটা রাখবো, বাকিগুলো ইয়েস নো অপশন দিয়ে তারা রাখছে, আমরা ওটা রেখে দিলাম, একটা রাখছি। সেভ করেন, চলে আসে। তাহলে একটা অলরেডি স্টিল নাও দেখাচ্ছে এইটা, ঠিক আছে। তো আপনি যেভাবে ইচ্ছা চাইলে করতে পারেন। আমার ভালো লাগছে না এই সাইটের জন্য, স্লাইড শোটাকে বন্ধ করে দিলাম, তিনটে সেভ করে দিলাম। নিচে মেবি সেভ করেন, ওকে চলে আসছে। এবার আমরা কন্টেন্ট নিয়ে কাজ করতে পারি। অথবা আপনি চাচ্ছেন যে এখান থেকে থিম চেঞ্জ করবেন, থিম চেঞ্জটাও দেখাচ্ছি। এখন আপনার যেটা উদাহরণ দিলাম, এই যে এই ব্লকটাই, এটাই যেটা দেখেন, এইটা আর এটার মধ্যে এখন প্রায় সেম হয়ে গেছে। ওই পেজগুলো জাস্ট কন্টেন্টের ব্যাপার আসছে, এখানেও ওই কন্টেন্টের ব্যাপার আসছে। আমি এইটাতে রাখি নাই, বাট অন্যগুলোতে রাখছি, যেটা ভালো লাগতেছে না। ধরেন এটা ডিপেন্ড অন ইউ, আপনার উপর ডিপেন্ড করবে ভালো লাগা মন্দ লাগা। বাট কোয়ালিটিটা অন্য জায়গায় এনশিওর হবে। ব্যানারে কোনো কোয়ালিটি আসে না, বাট দেখতে ভালো লাগে, এতটুকুনি ব্যাপার। রেলিভেন্ট যদি কোনো কিছু রাখতে পারেন ব্যানারে, অসুবিধা নেই। এখন দেখেন তাহলে আমার ফ্রেশ হয়ে গেছে, আমি কন্টেন্ট পাবলিশ করতে পারি, যতটুকুন ব্যাপার। বাট আপনার কোনো কারণে ওই ইয়েটা ভালো লাগে না, আপনার হচ্ছে থিমটা।
তো তারা যে র্যান্ডম বেসিক ডিজাইন গুলো দেওয়া আছে কয়েকটা, তো এটা নিতে পারেন। আমি এটা নিচ্ছি, ক্লিন যেটা, সেভ করে দিলাম। তাহলে এটাকে দেখতে কেমন লাগতেছে এটা আসে, তাহলে এটাকে দেখতে এই যে এরকম। ওকে, একটা পেজ হোম অ্যাবাউট সার্ভিস, ইচ্ছা আপনি ইচ্ছা একদম। তো তাহলে এখানে কন্টেন্ট গুলো আসলো। এবার আপনি মেনু চাচ্ছেন যে মেনু গুলো এদিক দিব না এদিক দিব, হরিজন্টাল ভার্টিক্যাল আছে, এগুলো এত করতে হয় না, বাট আপনাদেরকে একটু কাস্টমাইজ করার জন্য চিন্তা হচ্ছে। এই যে হরিজন্টাল আছে, ভার্টিক্যাল দিয়ে দেন, এই যে লম্বা লম্বি উলম্ব বরাবর দেন, ইয়েস করেন। এখানে আরো কালার মালার অনেক কিছু ব্যাপার আছে, অতগুলো দরকার হচ্ছে না। যত সময় দিয়ে কাজ করুন তত ব্যাপারগুলো আসছে। এবার এটি সেভ করে দিই। দেখেন এই যে ভার্টিক্যালি চলে আসছে, তাই না? তারপর হচ্ছে কন্টেন্ট গুলো দেখাচ্ছে, আপনি চাইলে করতে পারেন। এগুলো হচ্ছে ড্যাশবোর্ড থেকে বিভিন্ন রকম ডিজাইন করছে, ড্যাশবোর্ড ওয়ার্ক, লোগো, তারপর পেজেস, থিম, এগুলো নিয়ে কাজ করলাম। ইমেজ, টেক্সট, ভিডিও নিয়ে পরে কাজ করব, ঠিক আছে, একটু পরেই করছি। তার আগে আমাদের অ্যাঙ্কর গুলো জেনে আসতে হবে। ওকে, কন্টেন্ট পাবলিশ করে জানবো। পেজের মধ্যে আসেন, হোম পেজ, হোম পেজে আবার অনেক সময় সাইটে কাজ করার সময় ফ্রি সাইটে সমস্যা হতে পারে, যেমন ক্লিক নিচ্ছিল না ধরেন, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। দিয়ে এইখান থেকে কিছু কন্টেন্ট কপি করছি আমি, এতটুকুন। কেন করছি? কন্টেন্ট গুলো নিয়ে কথা হবে, এখন কন্টেন্ট লিখা বা অন্য কিছু ব্যাপার নাই। কন্টেন্ট জাস্ট দিলাম, পেস্ট করলাম। অনেক সময় এমন হবে মাউস পয়েন্টার দিয়ে হবে না, ই দিয়ে করতে হবে আপনাকে, আপনার হচ্ছে ওই বোর্ড দিয়ে, কিবোর্ড দিয়ে করতে হবে। হুম। আচ্ছা, এখানে কন্টেন্ট যা আছে থাক, সেটা ব্যাপার না। আমরা এটাকে জাস্ট সেভ করে দেখবো এটা কেমন দেখাচ্ছে। আপনি যখন কাজ জানবেন একবারে কাজ করে সেভ দিলে হয়ে যাচ্ছে। দেখেন তাহলে একটা পেজে, হোম পেজে আমাদের কন্টেন্ট গুলো দিলাম। ফরম্যাটিং এখনো ঠিক হয় নাই, অনেক ছোট বড় আছে, অনেক কিছু ব্যাপার কাজ করতে হবে। এখানে একটা যদি আমাদের ব্যানারে যদি মার্কেটিং এর কোনো কিছু দেওয়া যেত, ধরেন এই চিন্তা করছি, তো আবার ডিজাইনে আসেন। এইভাবে কাজ করে করে একটা সাইট পরিচিত হতে হবে। এখান থেকে অন্যান্য আরো ডিজাইন নিতে পারেন, আমি নিলাম না। মেইন হেডিং এটা হচ্ছে দিয়ে দিচ্ছি, ধরেন মার্কেটিং এজেন্সি, সেভ দিয়ে দেন। প্রথম প্র্যাকটিসে দিয়ে দেবে যে এখানে মার্কেটিং এজেন্সিটা চলে আসছে, তাই না? দেখতেও ভালো লাগতেছে। তো হতে পারে আপনার ওয়েবসাইটে যেটা টাইটেল দিয়ে দিলেন এটা মার্কেটিং এজেন্সি নাকি, আমি সেটাই দিয়ে দিলাম। পাশাপাশি অন্য আরো কিছু করতে পারেন, ব্যাকগ্রাউন্ড কি কি সব কালার টালার আছে, এগুলো দরকার নেই। ফ্রেশ একটা কন্টেন্ট থাকবে, এর মধ্যে থেকে আমরা এবার লিংকের কাজ করবো। তাহলে একটা ওয়েবসাইটের কতটুকু প্রসেস করলাম, এগুলো আমাদের বেসিক। লিস্ট রেডি, অ্যাকাউন্ট ক্রিয়েট, মেল ভেরিফাই, ড্যাশবোর্ডে কিছু কাজ করলাম, অর্থাৎ র্যান্ডম যা কিছু ছিল সব রিমুভ করে দিচ্ছি বা আমাদের মতো করে সাজায় নিচ্ছি। এরপর হচ্ছে কন্টেন্ট নিয়ে কাজ করব। তারপরে অ্যাঙ্কর ভেরিয়েশন গুলো, অ্যাঙ্কর ভেরিয়েশন কয়েক ধরনের আমরা দেখে আসছিলাম। একটা হচ্ছে, দেখি ওই লিস্টটা এই মুহূর্তে নাই আমার কাছে, মেলটা লগ ইন করতে হবে। এক্সাক্ট ম্যাচ, এক্সাক্ট ম্যাচ যেটা কিওয়ার্ড থ্রুতে হয়, ঠিক আছে, কিওয়ার্ডের থ্রুতে হবে। তারপর পার্শিয়াল ম্যাচ, পার্শিয়াল ম্যাচ এরকমই হবে তো, তাই না? পার্শিয়াল ম্যাচ বলতে কি, আমরা যেমন বলতে পারি, যেমন ওয়েব 2.0 ব্যাকলিংক যদি আমাদের মেইন কিওয়ার্ডটা হয়, ওয়েব 2.0 ব্যাকলিংক ক্রিয়েশন, সাবমিশন, ধরেন এরকম হতে পারে। বিভিন্ন সাইটে কিছু লাগে, মেইন কিওয়ার্ডের মডিফায়ার লাগে সামনে অথবা পিছনে, একই জিনিস মিন করে ওইগুলো। বাট পার্শিয়াল ম্যাচ কিওয়ার্ড গুলো বেশি ব্যবহার হয় না। তারপর হচ্ছে বলছি ব্র্যান্ড কিওয়ার্ড, যেটা ব্র্যান্ড কিওয়ার্ড গুলো, মানে ব্র্যান্ড অ্যাঙ্কর যেটাকে বলা হচ্ছে, ওটা ব্র্যান্ড কিওয়ার্ড এর কথায় আসতেছি। এটার ভেরিয়েশন কেমন হতে পারে, দারাজ যদি আমার ক্লায়েন্টের ওয়েবসাইট হয়, একটা দিয়ে বোঝালে ভালো হয়, daraz.com, অথবা শুধু দারাজটা, এটা আমার আসবে, ঠিক আছে? আগে ব্র্যান্ডের নামগুলো দেখে নেন, এরপর হচ্ছে আমাদের জেনেরিক আসবে, জেনেরিক
কিরকম কি আমি একদম নাই। জেনেরিক অ্যাঙ্কর গুলো, জেনেরিক গুলো কি, ক্লিক হেয়ার, লার্ন মোর হেয়ার জেনেইছেন ওইগুলো, আর লিখছি না। মেইন যে জায়গাটা আসছে নেকেড লিঙ্কটা, নেকেড লিঙ্ক গুলো, নেকেড অ্যাঙ্কর গুলো কি, ওই যে সরাসরি লিঙ্ক গুলো, বাট সরাসরি লিঙ্ক হলেও তার ভেরিয়েশন গুলো আমি দেখাইছি অলরেডি ইতিমধ্যে, একবার www সহ ছাড়া, বাট সেগুলো আগে দেখে নেবেন গুগলে করে ক্লায়েন্টের সাইট www ছাড়া আসতেছে কিনা। এইচটিটিপি দিয়ে www ছাড়া website.com বা যেটাই হোক দিয়েছেন, এইচটিটিপি ছাড়া আসতেছে কিনা, পিএস ছাড়া আসতেছে কিনা, এই ভেরিয়েশন গুলো দেখে নিতে হবে, না হলে ওইগুলো ফিক্স করতে হবে, বাট পুরো এসইও শিখা পরে, এখন না, ওই সাজেশন এখন দেওয়া যাবে না। তাহলে এগুলো আমাদের অ্যাঙ্করের ভেরিয়েশন গুলো। এখন কথা হচ্ছে, আমরা যখন কাজ করব, ক্লায়েন্ট 10টা ওয়েবসাইটে কাজ দিয়েছে, 10টা Web2.0 বানাইতে দিয়েছে, এই লিংকের হিসাব ক্লায়েন্ট নিবে না, হিসাব নিবে কয়টা সাইটে আপনি কাজ করতেছেন, সাইটের ইউআরএল গুলো। তাহলে 10টা সাইটে যদি কাজ করি, অ্যাঙ্কর ভেরিয়েশন 10টাতে মিক্সড করতে হবে। আমি 5টাই এক্সাক্ট কিওয়ার্ড নিয়ে নিতে পারি, 10টাতেও এক্সাক্ট কিওয়ার্ড নিয়ে প্রথমে নিতে পারি, বাট নেক্সট যেগুলো বের করব সেগুলো অবশ্যই ভেরিয়েশন আনতে হবে। সেই ভেরিয়েশন গুলো আমরা শিখবো কিভাবে করা যায়। ও ইমেজ অ্যাঙ্কর ছিল, এখানে আরেকটা ব্যাপার ছিল ইমেজ অ্যাঙ্কর, যেটা আমরা এখানে শিখবো। ইমেজ অ্যাঙ্কর গুলো কিভাবে ইমেজের থ্রুতে আমরা অ্যাঙ্কর টেক্সট বানাইতে পারি। তাহলে পেজে চলে আসতেছে, একটু দেখেন সবাই, হোম পেজ, একটা টাইটেল থাকতে হবে বলা হচ্ছে, সো প্রথমে একটা টাইটেল দিয়ে দিচ্ছি, এখান থেকে আমি কপি পেস্ট করব, টাইটেল জেনারেশন পরে দেখাবো, বেসিকটা শেষ করে নিই। টাইটেলটা আপনি চাইলে মাঝখানে নিয়ে আসেন, চাইলে এটাকে বড় করতে পারেন, যারা ওয়ার্ড ফাইলে কাজ করেছেন এখানে দেখে বুঝতে পারছেন। তারপরে না আমরা এটাকে বাদ দিয়ে দিচ্ছি, কারণ প্রথম আমরা চাচ্ছি ওই টাইটেল এইটা যাবে, এখান থেকে এমন হতে পারে জাস্ট এটা একটা কন্টেন্ট ফরম্যাটিং হতে পারে, এটা আমার আউট অফ ভিউ থেকে চিন্তা করছি, পরে কন্টেন্ট ফরম্যাটিং গুলো করতে হয়, ক্লায়েন্ট অনেক সময় কাজ দেয় কন্টেন্ট ফরম্যাটিং থাকে না, সেক্ষেত্রে প্রবলেম। আর যখন এই টাইটেল গুলো তৈরি করবেন, ক্লায়েন্ট দিয়ে দিলে এই টাইটেল দেয় না অনেক সময়, বাট আপনি যেখান থেকে কন্টেন্ট ফরম্যাট করছেন তার মধ্যে একটু পরে আপনাকে ওটা তৈরি করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। সো মেইন প্রথমে টাইটেল এবং কন্টেন্টটা ফরম্যাট করলাম, কিছু সাবটাইটেল দিয়ে দিলাম। এবার আমাদেরকে কিওয়ার্ডটা বসাতে হবে একটা মিনিমাম ইসের জন্য, কি বলা হচ্ছে আপনার লিংকের জন্য, এয়ারফায়ার কথাটা এখানে আছে, তো এটাই ক্লায়েন্টের কিওয়ার্ড দেওয়া ছিল, তো এটাতে আমরা লিংক জেনারেট করব। কোন লিংকটা, ক্লায়েন্টের ওয়েবসাইট হচ্ছে airfire.com, বাট আমরা আসছিলাম imon.com থেকে, সেটাই আপনাদের কানেক্ট করাতে হবে। এই মুহূর্তে ওই সাইটটা এক্সিস্ট করতেছে না, এই জন্য নিচ্ছি না, বাট আপনাদের ওই সেম টু সেম সব জায়গায় মিল থাকতে হবে। যেটাতে অ্যাঙ্কর করবেন, বেসিক যেটা চিন্তা ভাবনা সেটা হচ্ছে সিলেক্ট করতে হবে, করার পরে আমরা হচ্ছে জাস্ট এখানে দেখেন লিংকের একটা চিহ্ন আছে, এই যেটা, ঠিক আছে, লিংক, জাস্ট ক্লিক করেন, লিংকটা দিতে বলা হচ্ছে এই জায়গায়, যে ওয়েবসাইটের লিংকটা দিলাম, বাট এখানে একটা ব্যাপার দেখেন, এখানে এইচটিটিপি কোলন আছে, এখানে আবার এইচটিটিপি স্ল্যাশ ইএস মানে এইচটিটিপিএস আছে। তো যেহেতু বামে এই ফরম্যাটটা দেওয়া আছে, সো এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারি এইচটিটিপিএস টা, এটাই নিবে, ক্লায়েন্টের ওইটাই থাকে, তখন দেখেন এটার আমাদের বামে অটোমেটেড চলে গেছে। লিংক টাইপটা কি, ইউআরএল থাকবে, অন্য কিছু না। এবার ওকে করে দিলাম। পাশাপাশি টার্গেটটা আছে, আপনি টার্গেটটা ওই যে আমরা বুঝেছিলাম যে আপনি ব্ল্যাঙ্ক নেবেন কিনা, ব্ল্যাঙ্ক নতুন আরেকটা সাইটে চলে যাবে, সেই ক্ষেত্রে নিউ উইন্ডো ব্ল্যাঙ্ক নেন, তাহলে ক্লিক করলে অন্য ট্যাবে ওপেন হবে। আর আপনি যদি ডিফল্টটা নো সেট রাখেন, ওটা থাকবে। অ্যাডভান্সে আসেন, অনেক কিছু কাজ করা যাবে, বাট দরকার নেই। আমার মেইন কথা হচ্ছে লিঙ্কটা হচ্ছে কিনা ঠিকঠাক, লিঙ্কটা হচ্ছে কিনা, এই জায়গায় ভেরিয়েশন গুলো নিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে ওকে করে দিলাম, এটাতে লিংক অলরেডি হয়ে গেছে, সেভ করে দিচ্ছি। সিম্পল, প্রথম রিকোয়ারমেন্টটা বুঝেন। ভাইটা আরেকবার একটু দেখেন। হ্যাঁ দেখাবো, দেখেন এইখানে এই যে এয়ারফায়ার কথার উপর লিংকটা হয়ে গেছে, হাইপার লিংক, ক্লিক করেন, চলে আসতেছে। এখন যদি আমরা হাইপার লিংকটা ওখানে বাইরে একটা হাইপার লিংক জেনারেটর থেকে লিংক জেনারেট করে এখানে আসলে জেনারেট করতাম, কাজটা করতাম,
বাট এইখানে এই সুবিধাটা থেকে যাচ্ছে যদি কন্টেন্ট পাবলিশ করছি। তাহলে যেটার উপর কাজ করবেন আগে সিলেক্ট করবেন সেইটা। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, আবার লিখছি FIYER মনে হয়, এয়ারফায়ার। জাস্ট সিলেক্ট করেন যেটাতে কাজ করবেন, এরপরে হচ্ছে লিঙ্কে যান, ক্লিক করেন, লিঙ্কটা আপনি এখানে দিয়ে দেন, ক্লায়েন্ট যে লিঙ্কটা দিবে, ঠিক আছে? এইখান থেকে আপনি HTTP টাই সিলেক্ট করবেন, এই সাইটে কাজ যখন করছে, এখানে সিকিউরটা দিয়ে দিচ্ছি। এবার ওকে করে দেন, তাহলে এটাতে আমাদের লিঙ্ক হয়ে গেছে। সেভ করে দেন, প্রত্যেকটা কাজ করার পর সেভ করবেন, করার পরে জাস্ট রিলোড দেন। এই যে এখানে লিঙ্কটা হয়ে আছে, ক্লিক করলে আমার সাইটে চলে যাচ্ছি, ঠিক আছে? সরি, এইটাতে, এই যে এটা। এখন লিঙ্ক হলো, তাই তো? এই জায়গাটা নিয়ে এখন অনেক কথাবার্তা আসবে। এতটুকুন বুঝতে পারছেন কিনা এটা বলেন। জি ভাইয়া বুঝেছি। আচ্ছা, হাইপার লিঙ্ক করার আগে হাইপার লিঙ্ক জেনারেটর থেকে দেখছিলাম, এখন এখান থেকে দেখছি। আচ্ছা, এখানে একটা লিঙ্ক করলাম। লিঙ্ক করার সময় যাতে কারো এরকম স্পেস না পড়ে, আবার ভালো করে দেখেন। লিঙ্ক করার সময় এইভাবে দেখেন, মাউস পয়েন্টার টেনেছি, টানা পরে একটা স্পেস চলে গেছে অলরেডি বেশি, তাহলে কেমন হবে সেটা আমাদের আসলে ভুলের দিকে চলে যাচ্ছে। এইভাবে আপনি টান দিয়েছেন, এবার আপনি লিঙ্ক করেন, করার পরে এটাতে লিঙ্ক দিয়ে দেন, দেওয়ার পরে এটা ওকে করে দেন, এবার সেভ করেন। ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে, সতর্কতা যেগুলো দিলাম। নিচে আসেন, যখন মাউস পয়েন্টার রাখতেছি তখন দেখেন এইচ এর পরে একটা স্পেস নিয়ে গেছে। আপনারা জানেন অনলাইনে একটা স্পেস, সিঙ্গেল স্পেস বার চাপ করলে ওটা একটা ক্যারেক্টার হিসেবে কাউন্ট করে। তো এভাবে যখন কাজ করবেন কিওয়ার্ডে, তখন কিন্তু ভুলভাবে ইন্ডেক্স করবে গুগল। এটা একটা স্পেস সহ, সুতরাং স্পেস যাতে না থাকে, একটা সতর্কতা। দ্বিতীয় কথা হচ্ছে, কেউ লিঙ্ক গুলো মানে কথাগুলো ক্যাপিটালাইজ করে দিবেন না সবগুলো। যেমন অনেকে লিঙ্ক করার সময় এয়ার ফায়ার কথাটাকে পুরোটাই হয়তো AIRFIYER পুরোটাকে বোল্ড, মানে আপনি হচ্ছে বড় করে দিচ্ছেন, এটা করবেন না এই মুহূর্তে। এটা আমি নিষেধ করলাম, এটা একটা ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে, ভাই ব্যাকগ্রাউন্ড সাউন্ড একটু বন্ধ করেন, আমরা আজানের জন্য ইয়ে দিব, হ্যাঁ একটু। তো এইখানে কি কি ভাবে লিঙ্ক করা যায়, আমরা এটাকে বোল্ড করতে পারি। নাম্বার ওয়ান, এটা নিয়ে আরো অ্যাডভান্স কথাবার্তা হবে নেক্সট ক্লাসে। এটা চাইলে বোল্ড করে দিতে পারি, যেটা ফোর্স করতেছে গুগলে বট যখন আসবে চেক করতে, দেখবি যে ওটা কেন আসলে বোল্ড করা হয়েছে। তো বোল্ড করলে এটা হচ্ছে আমাদের ক্যাপিটালাইজ করতে হচ্ছে না, দেখেন এটা বোল্ড হয়ে গেছে। আচ্ছা, এটা চাইলে আমরা ইটালিক করে দিতে পারি, করে দিলাম। আপনি লিঙ্কটাকে করতে পারেন, এটাও একটা ভেরিয়েশন। লিঙ্কটা কাজ করার কয়েক ভাবে দেখাচ্ছি। সো 10টা সাইটে ক্লায়েন্টে কাজ দিলে 10টাতে এই ভেরিয়েশন গুলো নিয়ে আসতে হবে। মেইন একটা কিওয়ার্ডের উপর দেখাচ্ছি, আরো ভেরিয়েশন যেগুলো ক্লিক হেয়ার, লার্ন মোর হেয়ার যেগুলো চিন্তা করছেন, এখানে আপনি ক্লিক হেয়ার কথাটা দিয়ে লিঙ্ক করছেন, নেক্সট আরেকটা সাইটে যখন কাজ করবেন তখন আর ক্লিক হেয়ার না, তখন অন্য কিছু ব্যবহার করবেন অথবা করবেনই না, এটা একটা ব্যাপার। দ্বিতীয় কথা হলো, আমরা ক্লাস যেটা হয়, আমি এটা আরেকটু করে একদম ফ্রেশ করে ছেড়ে দিব, নেক্সট আসে অ্যাডভান্স লেভেল শিখাবো। যখন লিঙ্ক গুলো করবেন, ব্যাকলিংকস, এটা তো মেইন কিওয়ার্ড হিসেবে আপনারা অনলাইন থেকে যে কোনো ওয়েবসাইট থেকে নিয়ে কন্টেন্ট নিয়ে আপনি কাজ করবেন, কোন ওয়েবসাইট থেকে নিবেন, এটা আপনার প্র্যাকটিসের জন্য বলছি। যে কোনো ওয়েবসাইট থেকে কন্টেন্ট নেবেন, যে কোনো 2-3টে ওয়ার্ড নিয়ে একটা কিওয়ার্ড বানাইতে পারেন। আমি বলি, যে কোনো ওয়েবসাইট ধরবেন, ধরেন web20 ক্রিয়েট করব, তাহলে মজের জন্য কি করছি, moj.page.ti web20 হবে। মজের এখান থেকে কন্টেন্ট নেবেন, নিয়ে পাবলিশ করবেন, তারপরে তাদের কন্টেন্ট ফরম্যাটিং গুলো মেনটেন করবেন যাতে আপনার নজরে সবগুলো ব্যাপার আসে। একটা ওয়েব পেজের মধ্যে থেকে আমরা সামনে দিনে 5টা web20 আমাকে জমা দিতে হবে, 3টা লিঙ্ক বের করব, 3টা করে লিঙ্ক। একটা থাকবে আমার মেইন ওয়েবসাইটে যাবে, আরেকটা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক যাবে।
আউটবাউন্ডটা লিংক করার উপায় হচ্ছে আপনি ওই কাছাকাছি রেলিভেন্ট কিছু টার্মের উপর কাজ করে দিতে পারবেন। যেমন লট লট অফ এয়ার ফায়ার এখানে কথাটা আছে, লিংকে শেষে করবেন না, আপনার একটু ওই মাঝখানে করে দিবেন, ঠিক আছে? যদি এমন হয় যে ওকে আমি শেষে লিংক করলে একটু ভেঙে যাওয়ার পসিবিলিটিস, মানে ভেঙে যাচ্ছে, ওই লিঙ্ক গুলো একটু দেখতে ভালো লাগতেছে না বা হয় নাই, তো এই জন্য আপনি প্র্যাকটিসের সময় একটু মাঝখান থেকে লিংক করবেন। প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড বন্ধ করুন। প্রথম 100 ক্যারেক্টার, মানে ক্যারেক্টার না সরি, ওয়ার্ডস এর মধ্যে অথবা 150 ক্যারেক্টার্স এর মধ্যে থেকে একটা এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড এর উপর আপনি লিংক করবেন। এখন 5টা যে সাইট করবেন, এক্সাক্ট ম্যাচ যদি 5টাতে ব্যবহার করেন, একটাতে বোল্ড করবেন, একটাতে ইটালিক করবেন, একটাতে আন্ডারলাইন দিবেন, ঠিক আছে? এখানে আন্ডারলাইনটা ব্যবহার করবেন, তাহলে 3টা হয়ে গেল। আরেকটাতে আপনি কোটেশন দেন, কোটেশন, বাট কোটেশন যেন আবার আপনার ইটা না হয়, কি বলে হচ্ছে হাইপার লিংক হিসাবে জেনারেট না হয়, সেটা একটু দেখবেন। কোটেশনটা আগেই দিয়ে নিবেন, নেওয়া পরে তারপর দিবেন, এটা একটা বিষয় আসতেছে, বাট ওই সবগুলো ক্যাপিটালাইজ করতে যান না, একটা বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে মাঝখান বরাবর আমরা 300+, 500+, যত চিন্তা করেন আপনি কন্টেন্টের লেন্থটা নিতে পারেন। মাঝখান থেকে একটা হচ্ছে আপনি আউটবাউন্ড লিঙ্কটা ব্যবহার করবেন, মানে আউটবাউন্ড অন্য মানুষকে লিঙ্ক দিতে হবে। তো সেটা কিভাবে? এটা যেহেতু এয়ার ফায়ার নিয়ে, তো আমরা চেষ্টা করছি যে এয়ার ফায়ারের একটা বাইরের এয়ার ফায়ার নিয়ে আপনার হচ্ছে বাইরের একটা করব। আচ্ছা, এয়ার ফায়ারটা কি আছে, FRY, তাই না? সেটা হচ্ছে ভুল হচ্ছে, FRYER, সার্ভিস দিয়ে দিলাম। ফাইন্ডে যেটা কিওয়ার্ড সেটা দিয়ে দিবেন, সমস্যা নেই। এখান থেকে এই যে এই সাইটটা আছে প্রথমে, আমরা জাস্ট এটাকেই কানেক্ট করাবো। তাহলে এইখানে জাস্ট লিংকে ক্লিক করেন, সিলেক্ট করলাম, ওইটাতে আমরা বাইরের লিংক আউটবাউন্ড করাচ্ছি, ক্লিক করে দিলাম। আউটবাউন্ডের সময় এত টেক্সট নিয়ে চিন্তা করতে হবে না বা অন্য কিছু না, বাট এই ওয়েবসাইটটার ভ্যালু বাড়ানোর জন্য, যেই ওয়েব 2.0 ক্রিয়েট করছেন, এটার ভ্যালু বাড়ানোর জন্য আমরা আউটবাউন্ড লিংকটা দিচ্ছি, কারণ গুগল নিজেই এটা ইনস্ট্রাকশন দিয়েছে, আপনি যখন মেইন সাইটে কাজ করবেন আউটবাউন্ড লিংক দিতে হবে, ক্রিপ্ট করা যাবে না। এটা একটা ব্যাপার, ওকে? তো আপনারা 5টা সাইটে যে প্রথম লিংক করতেছেন, এইখানে একটা ভেরিয়েশন আছে, এটা একটু দেখেন। এই ভেরিয়েশনটা না দেখাইলে হবে না। এয়ার ফায়ারটা দেখতে পাচ্ছেন? Okay, আমি এটা আবার বাদ দিচ্ছি এটা।